আচ্ছা, পড়তেছিলাম হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্ম পড়তে গিয়ে আমরা যে যে জিনিস পড়ছি তা ছিল হচ্ছে পরমাণুর আকার, সাইজ অফ অ্যাটম। এরপরে পড়ছি হচ্ছে আইই। আইই মানে হচ্ছে আয়নীকরণ শক্তি। এরপরে পড়ছি হচ্ছে ইএ। ইএ মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা পড়ছি, এগুলোর ব্যবহার, এগুলোর ব্যতিক্রম, এগুলোর বিভিন্ন ব্যাখ্যা আমরা পড়া হয়েছে বা আমরা পরিচিত হয়েছে বিভিন্ন মৌলের বৈশিষ্ট্যগুলা অন্য মৌলের সাথে তুলনা করার কিছু পরিচয় আমরা পাইছি। আচ্ছা, তো আজকে যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে, এবং গত ক্লাসে আমরা আরো কিছু জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে জারক বিজারক ধর্ম। জারক বিজারক ধর্ম। এরপরে দেখা হয়েছে হচ্ছে আমাদের ধাতব অধাতব ধর্ম। ধাতব অধাতব ধর্ম, এগুলা সবই হচ্ছে একটা মৌলের পরিচয়, বায়োডেটা। একটা মৌলের বিভিন্ন ধর্মগুলোই আমরা হচ্ছে পর্যাবৃত্ত ধর্মে আলোচনা করতেছিলাম। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ ইয়া হচ্ছে মৌলের, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, ইলেকট্রো নেগেটিভিটি। ইলেকট্রো নেগেটিভিটি। আচ্ছা, এটা কি জিনিস? এটা হচ্ছে আহ এই ধর্মটা কখন দেখা যায়? সমযোজী বৈশিষ্ট্য যখন থাকে, অর্থাৎ সমযোজী যৌগ যখন গঠিত হয় সেক্ষেত্রে থাকে। যেমন আমরা যদি বলি একটা যৌগের কথা, এইচ এফ। এইচ এফ, হাইড্রোজেন ফ্লোরাইড। এটা কি আয়নিক নাকি সমযোজী? এটা অবশ্যই সমযোজী। কেন? কারণ হাইড্রোজেন তো আর সরাসরি ইলেকট্রন ছেড়ে দেয় না, সে ইলেকট্রন শেয়ার করতে চায়, তাই তো? ওকে, তাহলে এখানে বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন শেয়ার করা হয়েছে। যদি শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু নিজের দিকে অধিক টেনে নিতে পারে এবং আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে পরিণত হতে পারে, এ ধরনের যৌগকে বলা হয় বা এ ধরনের ঘটনাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, মৌলের এই ধর্মটাকে বলা হয় তার তড়িৎ ঋণাত্মকতা। আবারও বলতেছি, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া নিজের দিকে অধিক একটি পরমাণু কর্তৃক টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাকে বলা হয় তার তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ বিট্রে করা। অর্থাৎ বিট্রে করা পর্যায় সারণী যে ডান দিকের মৌলগুলো আছে, যে ডান দিকের ওই ডান পাশের মৌলগুলোর ক্ষেত্রে এই তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি দেখা যায়। কারণ কি? ডান দিকের গুলারই একটা স্বভাব হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করে চার্জে পরিণত হওয়ার। ঠিক আছে, ডান দিকের গুলা বলতে আমরা বলতেছি ফ্লোরিন টোরিন, এগুলো অক্সিজেন ফ্লোরিন। অক্সিজেন তো আর ইলেকট্রন ছাইরা অক্সিজেন 2+ হইতে যাবে না। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2- হইতে যাবে। ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে F- হইতে যাবে। অর্থাৎ সমযোজী বন্ধন হয়ে গেছে, হওয়ার পরে যদি কেউ একজন বিট্রে করে, এই ঘটনাটাকে হয় বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, এই তড়িৎ ঋণাত্মকতার যে মান, সেটা দিয়ে আসলে তোমার অনেক কিছু বোঝা যায়। যেমন আমরা যদি বলি যে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা আসলে দেখতে কেমন, মনে করো এই হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, আর এই হচ্ছে, এই মনে করো এটা হচ্ছে আমার ফ্লোরিন পরমাণু। ঠিক আছে, আমি একটা অ্যাপ্রক্সিমেট ফিগার আঁকলাম আর কি। তো এটা আমার হাইড্রোজেন, এটা হচ্ছে আমার ফ্লোরিন। তাহলে এখানের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়েছে দুজনের মধ্যে, তাই না? এই এরিয়াটা কি? ভেন চিত্রের এই জায়গাটা হচ্ছে ইলেকট্রন শেয়ারের অঞ্চল। এখন ফ্লোরিন অ্যাটমের নিউক্লিয়াস যদি নিজের দিকে অধিক টেনে নিতে চায় ইলেকট্রনটা, তাহলে ইলেকট্রন কিছু দূরত্ব অতিক্রম করবে, সাপোজ আর পরিমাণ দূরত্ব। যদিও দূরত্বটা অত্যন্ত নগণ্য, খুবই কম, ফেমটোমিটার বা পিকোমিটার, 10⁻15 মিটারের মতো, মনে করো একদম আহামরি কোনো ডিস্টেন্স না। আর দূরত্ব, এবং এর ফলে কিউ পরিমাণ চার্জ ডেভেলপ হইলো না? আচ্ছা, এই আর এবং কিউ এর মিশ্রণটা যেটা বা গুণফলটা যেটা, এটাকে আমরা তার তড়িৎ ঋণাত্মকতার একটা ধারণা বলে চালাই দিতে পারি। তো বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশন, বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, যেগুলো হয়তো তোমাদের এখনকার বোধগম্যের মতো না, তার উপর ভিত্তি করে তোমার তড়িৎ ঋণাত্মকতার কিছু মান প্রোভাইড করা হয়েছে, যে পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতার অবস্থা কার কেমন, কে বেস্ট, কে খারাপ, বা কার মান বেশি। ঠিক আছে, তো আমরা যদি একটু বলি যে তড়িৎ ঋণাত্মকতা তারা কিভাবে ক্যালকুলেশন করে। আচ্ছা, একটা পরমাণুর একটা আয়নীকরণ শক্তি আছে, একটা পরমাণুর আবার ইলেকট্রন আসক্তি আছে। অর্থাৎ সাপোজ একটা পরমাণুর নাম হচ্ছে এক্স। এক্স কে ইলেকট্রন সরিয়ে X+ পরিণত করতে শক্তি দেওয়া লাগে। আর এক্স কে একটা ইলেকট্রন গ্রহণ করালে X- যখন পরিণত হয়, সে কিছু পরিমাণ শক্তি সে মুক্ত করে। দুইটা কথাই সঠিক না? তো তার থেকে ইলেকট্রন সরানোকে বলা হয় আয়নীকরণ শক্তি। তাকে ইলেকট্রন দিয়ে শক্তি বের করাকে বলা হয় কি? ইলেকট্রন আসক্তি। তো বিজ্ঞানী মুলিকেন, একজন সায়েন্টিস্ট আছে, হ্যাঁ, তো উনি বললেন যে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির গড় মানকেই তড়িৎ ঋণাত্মকতার মান বলা যেতে পারে। ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতার কিসের গড় মান? গড় মানকেই
তড়িৎ ঋণাত্মকতা বলা যেতে পারে। এখন বলতে হবে ভাই একক, আচ্ছা যদি তুমি এককটাকে ইলেকট্রোভোল্ট এককে নিয়ে যাও, ইলেকট্রোভোল্ট একক, এটা তো একটা শক্তি, শক্তি কিন্তু জুলেও প্রকাশ করা যায়, ইলেকট্রোভোল্টও পাওয়া যায়। কেউ কি এখানে একটু বলতে পারবা কমেন্টে 1 ইলেকট্রোভোল্ট মানে কতটুকু, কত পরিমাণ? 1 ইলেকট্রোভোল্ট মানে কি বোঝায়? (96.49 কিলো জুল), তাই তো? একজন বললো যে 96.49 কিলো জুল। আচ্ছা, তাহলে ওকে, ভেরি গুড। তাহলে ইলেকট্রোভোল্ট তোমরা ব্যাপারটা চিনো। তাহলে ইলেকট্রোভোল্ট এককে তোমাকে এমসিকিউ যদি বলে যে ইলেকট্রোভোল্ট এককে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুটা কি হবে, তখন এই আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির মানকে যদি, এই মানটাকে যদি 5.6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে হয়ে যাবে এটা তোমার ইলেকট্রোভোল্ট এককে তোমার তড়িৎ ঋণাত্মকতার মান। ইলেকট্রোভোল্ট এককে তড়িৎ ঋণাত্মকতার মান। আচ্ছা, ওকে, এভারেজ ভ্যালুটা নরমালি হচ্ছে এভারেজ ছিল, এটাকে আমরা কনভার্ট করে নিলাম কিসে, ইলেকট্রোভোল্ট এককে কনভার্ট করলাম। আর যদি কিলো ক্যালোরি পার মোল এককে নিতে চাও, তাহলে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির যে এভারেজ ভ্যালুটা, এটাকে 62.5 দিয়ে গুণ করলে এগুলো হবে আমাদের কি বলে, এগুলো হবে আমাদের কিলো ক্যালোরি পার মোল আকারে তড়িৎ ঋণাত্মকতার মান। এগুলো আমাদের যদি দরকার পড়ে শুধু এমসিকিউর জন্য লাগবে, কারণ কেমিস্ট্রিতে কেউ এগুলা তোমার ডেরাইভেশন কোথাও চাবে না, বইও দেওয়া নাই, ঠিক আছে? জাস্ট আমরা এককের কনভার্সন করে রাখা আর কি। এই সবগুলোই বিজ্ঞানী মিলিকেন বা যে আছেন তার প্রস্তাবনা থেকে এটা তার সেট করা হয়েছে। আমরা শুধু তড়িৎ ঋণাত্মকতার মানটার ব্যবহার করব, এইটার মান আমাকে ক্যালকুলেশন করতে যদি বলে ভালো, নরমালি দেওয়ার কথা না। যে মনে করো কারো ইলেকট্রন শক্তির মান দেওয়া আছে, আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে, এই দুইটা মান তোমাদের দিয়ে দিবে, দিয়ে বলবে কিলো ক্যালোরি পার মোল আকারে বের করো, বলবে ইলেকট্রোভোল্ট আকারে বের করো। আর তোমরা যদি ইলেকট্রোভোল্ট বা ক্যালোরি যে কোনো এককেই বের করো, আমি জানি তোমরা জুল এককে এটাতে নিতে পারবা। ইলেকট্রোভোল্ট থেকেও কিলো জুলে যাওয়া যায়, কিলো ক্যালোরি থেকেও কিলো জুলে যাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, ক্যালোরি আর জুলের সাথে সম্পর্কটা ক্লাস 9-এ পড়ছো, মনে আছে? ওয়ান ওয়ান ক্যালোরি সমান কত জুল? 4.18, তাই না ভাইয়া? 4.2 বা 4.18, যাক, তাহলে অনেকেরই মনে আছে, ঠিক আছে না? ওকে, মনে না রাখলেও কোনো সমস্যা নাই, তুমি সরাসরি তোমার কিলো ক্যালোরি এককেও যদি আনসার রেখে দাও, তোমার মার্ক কাটবে না, ঠিক আছে? তাহলে 4.2 সম্পর্কটা ক্যালোরির সাথে জুলের। আচ্ছা, ঠিক আছে, এই ছিল আমাদের তৈরি। এখন আমরা চলো আমাদের আসল কথায় চলে আসি, তড়িৎ ঋণাত্মকতার ব্যবহারটা কোন জায়গায়। তড়িৎ ঋণাত্মকতার কিছু মান আমি তোমাদের দেখাই। ফ্লোরিন, ক্লোরিন, সরি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কার্বন, সালফার, হাইড্রোজেন, ঠিক আছে? আচ্ছা, কার্বন, সালফার, হাইড্রোজেন, ওকে, এইটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার একটা সিরিজ। বলতে পারো যে ভাই এত পরমাণু থাকতে আপনি এই কয়েকটা কেন দেখাইলেন? দেখো ভাইয়া, পরমাণুর তো অভাব নেই, অনেক আছে না? অনেক আছে। আমাদের তড়িৎ ঋণাত্মকতা দিয়ে এইচএসসি সিলেবাসে যা যা উদাহরণ আমাদের লাগে সলভ করতে, বিশেষ কোনো কাজ যেগুলো লাগে, সেটাকে পারার জন্য এই কয়েকটা তড়িৎ ঋণাত্মকতার মান একটু মুখস্থ থাকলে হয়ে যাবে, ঠিক আছে? ওই যে বলছিলাম না, একটু স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে। তোমাকে একদিনে তো মুখস্থ করা লাগবে না, দেখতে দেখতে এগুলোর মান মুখস্থ হয়ে যাবে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, এরপরে অক্সিজেন, এরপরে আমাদের হচ্ছে নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওকে, আচ্ছা, 2.2, 2.1 এর 2.1, ওকে। আমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এখন লিখে গেছি, তোমাদের আমি একটা চার্ট দিয়ে দিব, যে চার্ট থেকে তোমরা নিজেরা প্রয়োজন মোতাবেক তুলে নিবা। তো দেখো, ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সিরিজে যেতে থাকে আর কি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক কে? ফ্লোরিন। এরপরে কে? অক্সিজেন। এরপরে কে? নাইট্রোজেন। এগুলো হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতার বিচারে কয়েকটা গুরুত্বপূর্ণ পরমাণু। তো এগুলা আমাদের কাজে লাগবে কোথায়?
কাজে লাগবে হচ্ছে একটু আগে যে বললাম সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে অধিক টেনে নেওয়ার যে ক্ষমতা তাকে বলে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে না? তাহলে এই যৌগটার নাম কি হয়ে যায় তখন? যৌগটাকে তখন আর বিশুদ্ধ সমযোজী যৌগ বলে না, সে হয়ে যায় একটা পোলার সমযোজী যৌগ। সে কি হয়ে যায়? একটা পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী মানে হচ্ছে যেখানে দুইটা মেরু তৈরি হয়েছে, ধনাত্মক, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক মেরু তৈরি হয়েছে। ঠিক আছে? বিশুদ্ধ সমযোজী কাকে বলে বলো দেখি? তাহলে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে আমরা যৌগটা পোলার সমযোজী নাকি বিশুদ্ধ সমযোজী এ সম্পর্কে একটা আইডিয়া পাইতে পারবো। বিশুদ্ধ সমযোজী কাকে বলে? যার মধ্যে কোনো মারামারি হয় না ইলেকট্রন নিয়ে, অর্থাৎ যার যেভাবে যেভাবে শেয়ার হয়েছে সেভাবেই আছে। আমি যদি বলি নাইট্রোজেন, আমি যদি বলি অক্সিজেন, নাইট্রোজেন মানে কি? নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ধন আছে। অক্সিজেন মানে অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন আছে। হাইড্রোজেন মানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন আছে। এখন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। এদের দুইজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নাই, কেউ কারো থেকে বেটার না, দুইজনের টেনে নেওয়ার শক্তি একই রকম, তাহলে কেউ কারো দিকে নিতে পারবে না, এটার মধ্যে কোনো চার্জ তৈরি হবে না। যদি চার্জ তৈরি না হয় তাকে আমরা কি বলবো? অপোলার যৌগ। অপোলার, নন পোলার। যদি চার্জ তৈরি না হয় তাকে আমরা কি বলবো? নন পোলার যৌগ। এখন হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন সবাই চিনি এই অণুটাকে, এর নাম হচ্ছে পানি। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত বলো দেখি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.4। তাহলে অবশ্যই অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন টেনে নিতে চাবে, ও হবে ডেল মাইনাস, ও হবে ডেল প্লাস। এখানেও সেম, নিজের দিকে টেনে রাখতে চাবে, ও হবে ডেল প্লাস। তাহলে পানিকে কি বলা হয়? পানি একটা পোলার সমযোজী যৌগ। প্রশ্ন আসবে পানি একটি পোলার সমযোজী যৌগ ব্যাখ্যা করো। তুমি ব্যাখ্যার শুরুতে বলবা তড়িৎ ঋণাত্মকতা একটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক টেনে নেওয়ার যে ক্ষমতা তাকে বলে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া, ঠিক আছে, একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক টেনে নেওয়ার যদি কোনো ক্ষমতা থাকে সেটা বলে তড়িৎ ঋণাত্মকতা। যেহেতু পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, পানি মধ্যে আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক একটি চার্জের তৈরি হয়। সমযোজী যৌগ কিন্তু ভাইয়া চার্জিত হওয়ার কথা ছিল না। সমযোজী যৌগের মধ্যে কোন বৈশিষ্ট্যের ফ্লেভার পাইলা? তুমি সমযোজী যৌগের মধ্যে কিছুটা আয়নিক বৈশিষ্ট্যের ফ্লেভার পাইলা। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ফলে প্রশ্ন আসবে নিচের কোন বৈশিষ্ট্যের ফলে সমযোজী যৌগ কিছুটা আয়নিক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়? আনসার তড়িৎ ঋণাত্মকতা। চারটা অপশন থাকবে। কোন বৈশিষ্ট্যের ফলে সমযোজী যৌগের মধ্যে কিছুটা আয়নিক বৈশিষ্ট্য প্রাপ্ত হয়? আচ্ছা, 100% ভালো ছেলে বলে কিছু আছে সম্ভব? 100% ভালো মানুষ বলে আছে কিছু এখন দেশ আমাদের পৃথিবীতে নাই? তাহলে প্রত্যেকের একটু প্রবলেম আছে না? একইভাবে 100% সমযোজী বলতে কিছু বলা মুশকিল, হ্যাঁ, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এটাই হচ্ছে তোমার পানির পোলার হওয়ার কারণ। এখন যে পোলার, তার কাছে কে দ্রবীভূত হবে? যে চার্জিত, নিশ্চয়ই চার্জিত কোনো কিছু এসেই তার সাথে দ্রবীভূত হবে। অর্থাৎ পানিতে যে সকল যৌগ পোলার তারাই কিন্তু দ্রবীভূত হবে। ফর এক্সাম্পল, আমরা তো সোডিয়াম ক্লোরাইডকে আয়নিক যৌগ হিসেবে মানি। আয়নিক যৌগের কাজই হচ্ছে যখন পানিতে দিব সে কি হয়ে যায়? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, অর্থাৎ স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল ভেঙে আলাদা হয়ে যায়। আয়নিক বন্ধন কেমনে হয়েছে বলো দেখি? আয়নিক বন্ধন হয়েছে কি? একটা সোডিয়াম ক্যাটায়ন, হ্যাঁ, ওই যে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আছে তোমার সোডিয়ামকে তাপ দিতে দিতে তাকে গ্যাসীয় সোডিয়াম ক্যাটায়ন বানানো হলো। আর একটা গ্যাসীয় সোডিয়াম অ্যানায়ন আছে। এই যে তারা যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দিয়ে পরস্পরকে যে ধরে রাখছে না, একজন একজনকে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দিয়ে ধরে রাখছে, এটাকে আমরা বলি হচ্ছে তার আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন মানে হচ্ছে বিভিন্ন কর্নারে, একটা কর্নারে সোডিয়াম, একটা কর্নারে ক্লোরিন, আবার সোডিয়াম, আবার ক্লোরিন, একজন একজনকে একটা আকর্ষণ দিয়ে দূর থেকে একেবারে ধরে রাখছে স্থির বৈদ্যুতিক বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে। ঠিক আছে? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে তাদের একজন একজনকে ধরে রাখছে। এখন যখনই তুমি একটা পোলার এখানের মধ্যে কয়েকটা পানির ফোঁটা দিয়ে দিবা, যখনই পানি আসবে এখানে, পানি এদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটার মধ্যে একটু ভেঙে দিয়ে আলাদা করে দিবে এদেরকে। এটা কি হয়ে থাকবে তখন? সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন আকারে দ্রবণে অ্যাকুয়াস হয়ে দ্রবণে ঘুরে বেড়াবে। এই না সিম্পল কনসেপ্ট ছিল আমাদের সব সময় যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, এটাই তো কথাটা ছিল। কিন্তু শুধু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হবে আর সমযোজী বন্ধন করলেই যে আর পানিতে দ্রবীভূত হবে না এমন কিছু না। পোলার সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হবে।
পোলার সমযোজী যৌগ যারা আছে পানিতে দ্রবীভূত হবে। যেমন আমরা পোলার সমযোজী যৌগ চিনব কিভাবে? তো বিজ্ঞানী লাইনাস পাউলিং উনি প্রায় 30 থেকে 35 বছর বিভিন্ন এক্সপেরিমেন্ট করার পরে কিছু বৈশিষ্ট্য উনি ব্যাখ্যা করলেন। বললেন যে দুটি মোলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 থেকে 5 হলে বিশুদ্ধ সমযোজী। মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 থেকে আর কি 5 বলতে বুঝেছি 0 থেকে 0.5 বিশুদ্ধ সমযোজী। 0 থেকে 0.5 হলে কি বিশুদ্ধ সমযোজী। ওকে, যদি 0.5 থেকে 1.89 হয় তাহলে পোলার সমযোজী। ঠিক আছে, একজন আনসারও বলে ফেলছে পোলার সমযোজী। আর যদি ঘটনাটা এমন হয় 1.9 এর থেকেও বেশি, তাহলে কি একজন যদি এত পাওয়ারফুল থাকে তাকে কি আর তুমি বলতে পারবা সে তোমার হচ্ছে যদি গ্রেটার দেন 1.89 হয়ে যায়, মানে 1.9 এর থেকে 89 থেকে শুরু করে বেশি, তাহলে তাকে কি বলে দিব? আয়নিক বলে দিব। মানে এর আর সমযোজী করার কোনো সুযোগ নাই। একজন যদি ইলেকট্রন পুরাই টান দিয়ে নিয়ে যায়, এত পাওয়ারফুল থাকে, তাহলে তাকে আমি আর কিভাবে সমযোজী বলি? ঠিক আছে না ভাইয়া? চলো এবার একটা একটা করে উদাহরণ দেখা যাক। ঠিক আছে, আচ্ছা আমি বললাম তোমাকে নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন যদি গাঠনিক সংকেত আঁকি নাইট্রোজেনের, আচ্ছা এটা কিভাবে এঁকে ফেললাম পরের ক্লাসগুলোতে বুঝবা। ত্রিবন্ধন দ্বিবন্ধন কেমনে আসে পরে বুঝাতে তো যাবে। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 3, এটাও 3। ঠিক আছে, 3 না আসলে 3.43 আর কি। আচ্ছা তাহলে দুইটারই পার্থক্য কত? 0। 0 মানে কি বিশুদ্ধ সমযোজী। তাহলে নাইট্রোজেনকে কি পানিতে সরাসরি দ্রবীভূত করানো যাবে? পানি পোলার, নাইট্রোজেন বিশুদ্ধ। নাইট্রোজেন চার্জ পছন্দ করে না, পানি চার্জ পছন্দ করে। ঠিক আছে না? তাহলে নাইট্রোজেনের দ্রাব্যতা নিশ্চয়ই পানিতে খুব একটা ভালো হবে না। আচ্ছা, তাহলে এটা বিশুদ্ধ সমযোজী। আমি বললাম হাইড্রোজেন সালফাইড। কি বললাম? হাইড্রোজেন সালফাইড। সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.2, হাইড্রোজেনের 2.1, পার্থক্য কত? 0.1। এটা কি আয়নিক বিশুদ্ধ সমযোজী নাকি পোলার সমযোজী? কোন ক্যাটাগরির মধ্যে ফালানো যায় এটাকে? 0.1 হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ সমযোজী। এটা কি আমাদের বিশুদ্ধ সমযোজী, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একেবারেই কম হলে সালফার হাইড্রোজেনের উপর ওইরকম পাওয়ার খাটাতে পারবে না যেরকম পাওয়ার অক্সিজেন তার কাছ থেকে ইলেকট্রন নেওয়ার জন্য প্রয়োগ করতে পারে। ঠিক আছে না ভাইয়া? ওকে, আচ্ছা এরপরে আমরা দেখি হচ্ছে ওকে আমাদের যদি কেউ বলে সিজিয়াম ক্লোরাইড। আচ্ছা সিজিয়াম কি গ্রুপ 1 এর ধাতু, ক্লোরিন কি গ্রুপ 17 অধাতু। ঠিক আছে, তাহলে ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধনী হওয়ার কথা না? আয়নিক বন্ধনী হয়েছে। আমরা জাস্ট চেক করব, দেখি সিজিয়াম আর ক্লোরিন। সিজিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 0.7। আচ্ছা ভাইয়া, সর্বাধিক তড়িৎ ধনাত্মক ধাতু কোনটা বলো দেখি? সর্বাধিক তড়িৎ ধনাত্মক মানে যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। সবচেয়ে তড়িৎ ধনাত্মক কে হইতে পারে? ভেরি গুড প্রাঙ্গণ, সবার আগে আনসারটা প্রাঙ্গণের থেকে পেলাম। ও বললো সিজিয়াম। দেখো ভাই, প্রথমেই বলছি ইলেকট্রন টানাটানি করার স্বভাব কার? যারা ডান দিকে সবচেয়ে উপরে কে আছে? ফ্লোরিন। ইফ ফ্লোরিন ইজ দ্য বেস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দেন মাস্ট বি সিজিয়াম শুড বি দ্য বেস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। কারণ বাম পাশে সবচেয়ে নিচে, আমি গত ক্লাসে বলছি বাম পাশে সবচেয়ে নিচে ফ্রান্সিয়াম, বাট উই উইল নট টক অ্যাবাউট দ্য রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস। তেজস্ক্রিয় পদার্থগুলো নিয়ে আমাদের কোনো কমেন্ট হবে না, কোনো কথাবার্তা হবে না, আমরা তাদের নিয়ে কিছু জানতে চাই না আপাতত। ঠিক আছে, তারা ক্ষতিকারক এতটুকু আমরা জানি। আচ্ছা সিজিয়াম, তাহলে সিজিয়াম আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি দেখো, সিজিয়াম এবং ফ্লোরিনের
সিজিয়ামের তড়িৎ ঋণাত্মকতা 0.7, ফ্লোরিনের 4.0। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কোথায় আছে? 3.3 সিজিয়াম ফ্লোরাইডে। নিচের কোনটি সর্বাপেক্ষা উৎকৃষ্ট আয়নিক যৌগ? আনসারটা কি? সিজিয়াম ফ্লোরাইড। নিচের কোনটি সর্বাপেক্ষা উৎকৃষ্ট আয়নিক যৌগ, বেস্ট আয়নিক যৌগ? সিজিয়াম ফ্লোরাইড। এখন আসো সিজিয়াম ক্লোরাইড, এখানে কত? 3.5 আর 0.7, সরি এটা 3.5 না 3.0, ঠিক আছে। তাহলে এটার পার্থক্য কত? 2.3। তাহলে সিজিয়াম ক্লোরাইড আয়নিক, কারণ গ্রেটার দেন 1.89 হইলেই তুমি তাকে আয়নিকের ক্যাটাগরিতে ফেলাই দিবা। গ্রেটার দেন 1.89 মানে এ এতটাই দুর্বল, ক্লোরিন নিচের সব ইলেকট্রন নিচের দিকে রাখবে এবং সিএল আসলে সিএল মাইনাস আকারে থাকতে পারে। এরা সম্পূর্ণ আলাদা থাকতে পারে, আংশিক টাংশিক কোনো কথা না। ক্লোরিন একদম ইলেকট্রন তার কাছে, সিজিয়াম একদম ইলেকট্রন তার কাছে নাই। সিজিয়ামের ইলেকট্রন ক্লোরিন পার্মানেন্টলি নিয়ে যেতে পারবে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে আয়নিক যৌগের কনসেপ্ট, ঠিক আছে না? তাহলে তড়িৎ ঋণাত্মকতা দিয়ে বোঝা যায় একটা যৌগের আয়নিক বৈশিষ্ট্য কতটা ভালো, একটা যৌগের আয়নিক বৈশিষ্ট্য কতটা ভালো। এখন আমি যদি সিজিয়ামকে সেম রেখে সিজিয়াম ফ্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, সিজিয়াম ব্রোমাইড এন্ড সিজিয়াম আয়োডাইড, তোমাকে আমি 4টা অপশন দিয়ে বললাম নিচের কোনটির পানিতে দ্রাব্যতা সর্বাধিক, তোমরা কি আনসারটা বলতে পারবা কোনটার পানিতে দ্রাব্যতা সর্বাধিক? সবচেয়ে বেশি যে আয়নিক হবে, যার আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি তাড়াতাড়ি আয়নিত হবে। আয়নিক বৈশিষ্ট্য মানে কি? যে আয়নিত হতে চায়। পানিতে সেই দ্রবীভূত হয় যে কিনা আয়নিত হইতে চায়। সো আনসারটা হচ্ছে কি ভাইয়া? সিজিয়াম ফ্লোরাইড। আনসারটা কি? সিজিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। এখান থেকে আমরা আরো কিছু বৈশিষ্ট্য পড়ে ফেলি। ওকে, ছোটবেলায় যখন তোমরা বই পড়তা, বইতে লেখা হতো ছড়ার বই, একের ভেতর অনেক, লিখতো না? একের ভেতর অনেক, একই বইয়ের ভেতর অনেক কিছু। এখানেও একই অপশন থেকে অনেক প্রশ্ন হতে পারে। নিচের কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক? আয়নিক যৌগ, আয়নিক যৌগ মান স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। কারণ কি? যদি বেশি আয়নিক হয় তাহলে তার ক্রিস্টালটা অনেক বেশি শক্ত, তাই না? আয়নিক, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড, খাবার লবণটা খাও না? খাও তো। আচ্ছা, বিট লবণ আছে না? বিট লবণ তো চিনো। বিট লবণ আছে, টেস্টিং সল্ট আছে, নর্মাল খাবারের লবণ আছে, এগুলো সবই আমাদের দৈনন্দিন খাবারের লবণ। তুমি যে লবণের দানাদার যে লবণটা, আমাদের তো আসলে যে লবণটা বাসা বাড়িতে ব্যবহার করে এটা তো পাউডার বানায় ফেলছে, কিন্তু আসলে লবণ তো একটা ছোট্ট ছোট্ট ক্রিস্টাল। সমুদ্র থেকে যখন লবণটা নেয়, কাচের মতো স্বচ্ছ একটা জিনিস না লবণ। এটাকে তোমাকে যদি তাপ দিতে হয়, তোমরা তো জানো 865 ডিগ্রি দিলে সোডিয়াম ক্লোরাইড পুরোপুরি গলে যাবে, কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হয়ে যাবে, অর্থাৎ তার ক্রিস্টাল পুরোপুরি গলে যাবে। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে কোনটার গলনাঙ্ক সর্বাধিক, তাহলে যার আয়নিক বৈশিষ্ট্য বেশি তার ক্রিস্টালও শক্ত, বেশি আয়নিক বেশি শক্ত ক্রিস্টাল, ঠিক আছে না? তো নিচের কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক, গলনাঙ্ক সর্বাধিক? আনসার আসবে কি? সিজিয়াম ফ্লোরাইড। কোনটি সর্বনিম্ন? আনসার আসবে সিজিয়াম আয়োডাইড। তাহলে আয়নিক যৌগের আমরা একটা অনেক বড় বৈশিষ্ট্য শিখলাম, আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি হয়, আয়নিক যৌগের পানিতে দ্রাব্যতা বেশি হয়। ওকে, এগুলা ঠিক আছে। ওকে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কোন বৈশিষ্ট্য প্রকাশ করে? একটি যৌগ কত পার্সেন্ট আয়নিক হচ্ছে, একটি যৌগ কত পার্সেন্ট আয়নিক হচ্ছে সেই বৈশিষ্ট্য প্রকাশ করে ওই মোলের তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা অনেকেই বলে ভাইয়া পুরো পর্যায় সারণীটা মুখস্থ করব। না রে বাবা, একদম অল্প কয়েকটা 8-10টা দিয়েই উদাহরণ সব ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। 8-10টা মনে রাখলেই হলো আমাদের। ওকে, এখন তড়িৎ ঋণাত্মকতার কিছু ব্যাপার আমরা বলি। স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারলাম পর্যায় সারণী বাম থেকে ডানে যাচ্ছি, তড়িৎ ঋণাত্মকতার মানটা যেটা সেটা বৃদ্ধি পাচ্ছে, আর উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাচ্ছে। তো তড়িৎ ঋণাত্মকতা শুধুমাত্র যে আকারের সাথে সম্পর্কিত তা না, চার্জের সাথেও তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কিত, চার্জের সাথে। তো সেটা হচ্ছে কি, মনে করো একটা জায়গায় আয়রন আছে, আয়রন 2+ আছে আর আয়রন 3+ আছে। ওকে, তড়িৎ ঋণাত্মকতা একটা পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যার সমানুপাতিক। তড়িৎ ঋণাত্মকতা একটা পরমাণুর ধনাত্মক ধনাত্মক জারণ সংখ্যা, ধনাত্মক জারণ সংখ্যার সমানুপাতিক। কেউ যদি পজিটিভলি চার্জড হয় তাহলে ওই বন্ধন থেকে ইলেকট্রন সে অতি সহজেই টেনে নিতে পারবে, ঠিক আছে। তো তড়িৎ ঋণাত্মকতার মান যদি তুমি প্রকাশ করো, আয়রন আয়রন 2+ আর আয়রন 3+, এই তিনজনের যে মান পাওয়া গেছে সে মানগুলো যদি আমি পর্যায়ক্রমে বলে যাই, আয়রনের মান 1.8,
ওর মান 1.83 আর Fe3+ এর মান 1.96। অর্থাৎ ধনাত্মক জারণ সংখ্যা যত বাড়বে, তোমরা জানো আয়রন পৃথিবীতে তিন ভাবে থাকতে পারে। হয় শুধু ধাতব আয়রন, অথবা আয়রন 2+ লবণ আকারে সে থাকতে পারে, ফেরাস আয়ন যেটা পানিতেই থাকে, পানিতে পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায়। আয়রন 3+ আকারে থাকতে পারে, যেটা আয়রন 2+ এর জারিত অবস্থা। হ্যাঁ, তো এই তিনজনের মধ্যে তো তোমার এমসিকিউ তে তুমি সবসময় খেয়াল করবা নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা বেশি হতে পারে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? একটা ধর্ম, যে ধর্ম কোন একটা বন্ধন থেকে ইলেকট্রন টান মারে। ইলেকট্রন যে টান দিতেছে, আয়রন 3+ এর ইলেকট্রন টানার ক্ষমতা বেশি, কারণ তার কাছে আগে থেকেই পজিটিভলি চার্জ আছে। ঠিক আছে, তো এইটা সবচেয়ে বেশি এমসিকিউটা কখন আসে জানো? ম্যাঙ্গানিজ একটা ধাতু হচ্ছে ম্যাঙ্গানিজ। তো প্রকৃতি আমাদেরকে ম্যাঙ্গানিজের অনেক কিছু দিছে। ম্যাঙ্গানিজের +7 জাতীয় যৌগ পাওয়া যায়, +6 পাওয়া যায়, +5 পাওয়া যায়, +4 পাওয়া যায়, সবই পাওয়া যায়। মানে ম্যাঙ্গানিজের অনেক অনেক ভ্যারাইটি আছে। তো নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতার মান সর্বাধিক, এ ধরনের প্রশ্ন দিয়ে এমসিকিউ আসে। স্টুডেন্টরা তখন যারা এটা শিখে নেয় আগে থেকে, তারা একটু ঘাবড়ে যায় যে আয় হায়, আয়নের তড়িৎ ঋণাত্মকতা কথাটা আবার কেমন হয়ে গেল না। আচ্ছা, সমস্যা নেই, তড়িৎ ঋণাত্মকতা তো একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। অবশ্যই আয়নের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার একটা মান থাকতেই পারে। তাহলে কোনটা তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে? ম্যাঙ্গানিজ +7, অর্থাৎ সে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ইলেকট্রন নিচের দিকে অধিক টেনে নেওয়ার ক্ষমতা দেখাতে পারবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা ধর্ম শিখলাম। এখন আমরা আরেকটা ধর্ম শিখবো, সেটা হচ্ছে পোলার আয়ন। পোলার আয়ন, আচ্ছা, পোলার আয়ন মানে কি? পোলার আয়ন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা যেমন আয়নিক সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য প্রাপ্তি, পোলার আয়ন হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্তি। উল্টাটা, পৃথিবীতে কেউ 100% সমযোজী না, কিছু না কিছু ঘাপলা আছে। তার মানে কেউ 100% আয়নিকও হবে না, তার মধ্যেও কোনো না কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, পোলারায়ন মানে হচ্ছে যদি ক্যাটায়নটা ছোট হয়, ছোট ক্যাটায়ন, আর অ্যানায়নটা বড় হয়, তুলনামূলক বড় অ্যানায়ন হয়। উদাহরণস্বরূপ আমি তোমাকে দেখাতে পারি, সোডিয়াম প্লাস আর আয়োডাইড মাইনাস। এটা কি? সোডিয়াম আয়োডাইড। আয়োডিন কত নম্বর স্তরে পড়ে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলে দেখবা 1:2:3, লাস্টে 3s1। মানে সোডিয়াম ধাতু যদি বলি, কোন নম্বর শেলে আছে? 3 নম্বর শেল। আয়োডিন কত নম্বর শেলে আছে? ফ্লোরিন যদি হয় সেকেন্ড শেলে, ক্লোরিন যদি হয় 3 নম্বর শেলে, ব্রোমিন যদি হয় 4 নম্বর শেলে। আয়োডিন কত নম্বর শেলে আছে? 5 নম্বর শেলে। তাহলে 3 আর 5 পার্থক্য কিন্তু অনেক বড়। 3 এর পরে 4, 4 এর পরে 5। রেডিয়াসের বিচারে, আকারের বিচারে আয়োডিন কিন্তু অনেক মোটা সোটা সোডিয়ামের তুলনায়। যদি এমন একটা সিচুয়েশন থাকে যেখানে ক্যাটায়ন ছোট অ্যানায়ন বড়, যেখানে ক্যাটায়ন ছোট এবং অ্যানায়ন বড়, সেক্ষেত্রে ক্ষুদ্র ক্যাটায়ন মানে কি? এখানে চার্জ ঘনত্ব বেশি। কি বেশি? ধনাত্মক চার্জ ঘনত্ব বেশি। আচ্ছা, চার্জ ঘনত্ব মানে কি? ছোট জায়গায় বেশি চার্জ, ছোট জায়গায় বেশি চার্জ। সোডিয়ামের ক্লাসে একটা পজিটিভ চার্জ, আয়োডিনের কাছে একটা নেগেটিভ চার্জ। এত বড় একটা সাইজের মধ্যে একটা নেগেটিভ চার্জ, ছোট্ট একটা সাইজের মধ্যে একটা পজিটিভ চার্জ। তাহলে ঘনত্ব কোথায় বেশি? ঘনত্বের বিচারে চার্জ ঘনত্ব, ধনাত্মক চার্জ ঘনত্ব বেশি। তাহলে নরমালি আয়নিক যৌগ তো একে অপরের কাছাকাছি আসার কোনো কথা না, একে অপরের কাছাকাছি আসার কথা না। তারা কি করে? তারা সোডিয়াম এক কোণায় থাকে, আয়োডাইড এক কোণায় থাকে, একে অপরকে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দিয়ে ধরে রাখে। এইটাই না আয়নিক যৌগের কনসেপ্ট, আয়নিক বন্ধনের। তবে যদি ক্যাটায়ন ক্ষুদ্র হয় এবং অ্যানায়ন বড় হয়, বিজ্ঞানী ফাজান দেখলেন যে, সায়েন্টিস্টের নাম হচ্ছে ফাজান, FAZAN, উনি দেখলেন যে ক্যাটায়নের চার্জ ঘনত্বের প্রভাবে অ্যানায়নের ইলেকট্রন মেঘ, এই ইলেকট্রন ক্লাউডটা কিছুটা এদিকে সরে আসে, বিকৃত হয়ে আসে কিছুটা, অ্যানায়ন কিছুটা সরে আসে। এই সরে আসার ফলে তাদের অরবিটাল গুলো পরস্পরের সাথে টাচ লেগে যায়। অরবিটাল পরস্পরের সাথে টাচ লাগা বা শেয়ার করা, এই বৈশিষ্ট্যটা কিন্তু আয়নিকের ছিল না, এই বৈশিষ্ট্যটা ছিল সমযোজীর। তাহলে ক্ষুদ্র ক্যাটায়নের চার্জ ঘনত্বের ফলে বৃহৎ অ্যানায়নের ইলেকট্রন মেঘের যে সাময়িক বিকৃতি ঘটে, বিকৃতি ঘটনা, একটু আমি বিকৃতিটা সুন্দর করে দেখাইতে পারি নাই, আরেকবার দেখাই। গোল ছিল তো, গোল না হয়ে এ পাশে এসে একটু বিকৃতি হবে, এরকম চোখের মতো। এই ঘটনাকে বলা হয় পোলারায়ন।
এই ঘটনাকে কি বলে? পোলারায়ন। ডোন্ট কনফিউজ বিটুইন পোলারিটি এন্ড পোলারায়ন। পোলারিটি মিন্স সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, পোলারায়ন মিন্স আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। পোলারায়ন কখন হয়? যদি ক্যাটায়নটা ছোট হয়, অ্যানায়নটা বড় হয়, অ্যানায়নের ইলেকট্রনটা পজিটিভ চার্জের দিকে একটু সরে আসে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে পোলারায়ন। সরে আসতে গিয়ে, আমি আবার বুঝাবো, সমস্যা নেই, সরে আসতে গিয়ে এদের অরবিটাল গুলো টাচ লেগে যায়। অর্থাৎ এই হচ্ছে আমার সোডিয়াম ক্যাটায়ন, এটা ছিল আমার সোডিয়াম, এইখানে এই অরবিটালে কিছু পজিটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জের তৈরি হয়েছে। আর এই হচ্ছে আমার আয়োডিন, এই যে এটা হচ্ছে আমার আয়োডিন। 5টা শেল আছে আয়োডিনের কাছে, আয়োডিনের কাছে নেগেটিভ চার্জ আছে। এখন নরমালি এদের মধ্যে বন্ধনটা কি? এদের মধ্যে এই নিউক্লিয়াসটা আর এই নিউক্লিয়াসটা পরস্পরকে দূর থেকেই চুম্বকের মতো প্লাস মাইনাস যেভাবে আকর্ষণ, প্লাস মাইনাস একটা বন্ধন দিয়ে শক্ত করে ধরে রাখছে, একের পর এক ইট গাঁথুনির মতো একটার পর একটা বন্ধন, মানে একটার পর একটা আকর্ষণ করে করে একটা ক্রিস্টাল সাজায় রাখছে। এখন যদি এরা কিন্তু পরস্পরের সাথে টাচ করবে না, টাচ করা নেচারটা সমযোজীর, টাচ করা কিন্তু আয়নিকের নেচার না। টাচ করা মানে ইলেকট্রন শেয়ার করা, শেয়ারিং, অরবিটাল অরবিটাল বন্ধন করে ফেলা। অরবিটাল অরবিটাল যে ধাক্কা লাগায়, ধাক্কা লাগা কিন্তু সমযোজীর বৈশিষ্ট্য। এখন যদি ক্যাটায়নের চার্জ ঘনত্ব বেশি থাকে, অ্যানায়নের যে ইলেকট্রন এটা কিছুটা এদিক সরে চলে আসবে, অরবিটালের অরবিট যেগুলো, অরবিটালের আকৃতিতে একটু বিকৃতি ঘটবে। অরবিটাল মানে কি? ইলেকট্রন পাওয়ার যে জায়গাটা, জায়গাগুলো সরে এদিক এদিক ধাবিত হবে, বরফ গোলা পানির মতো এদিকে ধাবিত হবে, ধাবিত হয়ে সোডিয়ামের সাথে ইলেকট্রন শেয়ারের পর্যায়ে চলে যাবে। ঠিক আছে, এই ঘটনাটাকে বলে, মানে একটু আগে কি করছিল, সোডিয়াম থেকে পুরো ইলেকট্রনটা সে নিয়ে গেছিল না, সোডিয়াম ইলেকট্রন ছাড়ছে, ওই ইলেকট্রনটাই তো ক্লোরাইড আয়োডাইড গ্রহণ করছে। কিন্তু তারা কি করলো যে না, এভাবে না, চলো ইলেকট্রন তুমিও একটু থাকো, আমার কাছেও একটু থাকো, অর্থাৎ নিউক্লিয়াসের, দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে এই কমন জায়গার মধ্যে ইলেকট্রন নিয়ে আসবে। এই ঘটনাটাকে বলা হয় সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্তি হওয়া। কোন বৈশিষ্ট্য প্রাপ্তি হওয়া? সমযোজী বৈশিষ্ট্য প্রাপ্তি হওয়া। এটাকে বলা হয় পোলারায়ন। তাহলে ক্ষুদ্র ক্যাটায়ন এবং বৃহৎ অ্যানায়নের পরস্পরের নিকটে আসলে ক্ষুদ্র ক্যাটায়নের চার্জ ঘনত্বের প্রভাবে বৃহৎ অ্যানায়নের ইলেকট্রন ঘনত্বের সাময়িক বিকৃতি ঘটে, একে পোলারায়ন বলে। ক্ষুদ্র ক্যাটায়ন এবং বৃহৎ অ্যানায়ন দ্বারা যদি বন্ধন হয়, ক্ষুদ্র ক্যাটায়নের উচ্চ চার্জ ঘনত্বের ফলে বৃহৎ অ্যানায়নের ইলেকট্রন মেঘের সামান্য বা সাময়িক বিকৃতি ঘটতে পারে, এই ঘটনাকে পোলারায়ন বলে। ইংরেজিতে বলে পোলারাইজেশন। পোলারাইজেশন। ঠিক আছে, লাভ কি হইলো? আমার আর তোমার লাভ কি? আমার আর তোমার লাভ হচ্ছে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ক্লিয়ার হওয়া। আচ্ছা, কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ক্লিয়ার হওয়া, সেটা হচ্ছে দেখো, যখন ভাইয়া একটা যৌগ যখন সমযোজী হয়, যেমন আমি যদি বলি একটা যৌগকে যদি আমি সমযোজী বলি, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3, তোমরা জানো যে হাইড্রোজেনের সাথে আয়নিক বন্ধন তো আর হয় না, যা হয় সবই সমযোজী বন্ধন। অ্যামোনিয়া একটা সমযোজী যৌগ। যখন ভাইয়া এই যে এখানে যে বন্ধনের মধ্যে ইলেকট্রনটা থাকে না, এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের নিউক্লিয়াস পরস্পরের সাথে আছে, নাইট্রোজেন আর হাইড্রোজেনের নিউক্লিয়াস পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে আছে, এটা হচ্ছে তাদের, এই জায়গাগুলোর সাথে ইলেকট্রন শেয়ারের অঞ্চল। এই যে লাল কালি দিয়ে আমি তোমাদেরকে ইলেকট্রন শেয়ারের একটা অঞ্চল দেখালাম, এর মানে হচ্ছে ইলেকট্রন ডি ব্রগলি কি বলছে, বিজ্ঞানী ডি ব্রগলি বলছে, ইলেকট্রন কণাও আবার ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করে, তরঙ্গের মতো কাঁপাকাঁপি করে, কম্পন করে। তো ইলেকট্রনকে যদি একটা তরঙ্গ বলা যায়, যদি দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী অঞ্চলে ইলেকট্রন যদি এভাবে কম্পিত করে, এভাবে তরঙ্গের মতো ঘুরে ঘুরে খালি ঘুরতে থাকে, দুই নিউক্লিয়াসের মাঝখানে আছে না সে, দুই নিউক্লিয়াসের মাঝে সে যদি এরকম তরঙ্গের মতো ঘুরতে থাকে, তরঙ্গের মতো আচরণ করতে থাকে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি তার নিশ্চয়ই একটা কম্পাঙ্ক আছে, নিউ। আচ্ছা, কম্পাঙ্ক যদি থাকে তাহলে অবশ্যই তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, আছে না? ওকে, তাহলে অবশ্যই তার কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী তার একটা এনার্জি আছে, তার একটা কি আছে? এনার্জি আছে, শক্তি আছে। ম্যাক্স প্ল্যাঙ্ক বলছেন শক্তি নিরবিচ্ছিন্ন এবং শক্তি ই ইজ প্রপোর্শনাল টু কি? নিউ। ই ইজ প্রপোর্শনাল টু কি? নিউ। নিউ মানে কি? যদি তরঙ্গ দ্বারা
কোনো শক্তি সঞ্চার ঘটে, তরঙ্গের আন্দোলনের মাধ্যমে, কাঁপাকাঁপির মাধ্যমে কোনো শক্তির সঞ্চার ঘটে, ওই শক্তিটা হবে ওই তরঙ্গের ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন উঠালে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে পারি, যাকে বলে ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। আই হোপ ফিজিক্সে ব্যবহার করছো, 6.67 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এই সমীকরণের জন্য বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক নোবেল প্রাইজ পর্যন্ত পাইছে। তাহলে আমি কেন এই টপিকটা পড়াইতেছি তোমাকে? প্রত্যেকটা তরঙ্গ আমাদেরকে শেষমেশ আমরা জানি নিউ এর বদলে লেখা যায় সি বাই ল্যামডা। সি মানে কি আলোর বেগ, আর ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি আমাদের দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে তাহলে আমরা কালার দেখি, না হলে আমরা কালার দেখি না। আজকে তুমি গ্রিন কালারের শার্ট পরতেছো, রেড কালারের জামা পরতেছো, কালার দেখতেছো, পাতা দেখতেছো, কিছু পাতার কালার আছে, কিছু লবণের কালার আছে, কিছু লবণের কালার নাই। সমুদ্রের মধ্যে কিছু পানির কালার আসতেছে, কিছু পানির কালার আসতেছে না, কেন? নিশ্চয়ই বিভিন্ন আয়নিক আর সমযোজী উপাদানের জন্যই তো, আর তো কোনো কারণ নাই। তাহলে তোমরা কি কেউ আমাকে বলতে পারবা দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা কত? কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটারের মধ্যে থাকলে আমরা কালার দেখি? কারো মনে থাকলে বলতে পারো, ক্লাস 9-10 বইতে ছিল, না হলে সমস্যা না, আমি বলে দিব। ভূমিকম্প হচ্ছে প্রচুর ফ্রিকোয়েন্সি, কাঁপাকাঁপি করতেছে। তুমি কি ভূমিকম্প দেখছো নাকি অনুভব করছো? অনন্যা, ভেরি গুড ভাইয়া, সাথে সাথে আনসার দিয়ে ফেলছো, ভেরি গুড। তুমি ভূমিকম্প হচ্ছে, বাসায় ওভেন চালাইছো, ভুম একটা আওয়াজ হচ্ছে, হচ্ছে না? এটা কি তরঙ্গ? তুমি কি ওই তরঙ্গটা দেখছো? দেখো না, অনুভব করো। রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও শুনতেছো, এফএম রেডিও, গান বাজতেছে, ওই তরঙ্গ তোমার চোখ দেখতে পারে না, ঠিক আছে? বাদুর কিন্তু অনেক অনেক কিছু, অনেক তরঙ্গ সে অনুভব করতে পারে, তাই না? শব্দোত্তর তরঙ্গ, কিন্তু চোখে দেখে না, অনুভব ঠিকই করে ফেলে। আমরা শুধু চোখে দেখি 380 থেকে 780। যারা এ ধরনের সমযোজী যে বৈশিষ্ট্য যাদের আছে, তাদের মধ্যেই এই কম্পনটা সম্ভব, কারণ তাদের অরবিটাল গুলো, ইলেকট্রন গুলো পরস্পরের সাথে ঘর্ষণে থাকে, ঠিক আছে না? আমি যখন বলি সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম আয়ন, এই ক্লোরাইড আয়ন, একজনের কাছেই নাই কেউ, ও এক কোনায়, এ এক কোনায়, খালি তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একজন একজনের সাথে যুক্ত হয়ে আছে। কিন্তু আমি যখন বলি অ্যামোনিয়া, যখন আমি বলি অ্যামোনিয়া, তখন নাইট্রোজেন আর হাইড্রোজেন নিজের মধ্যে ইলেকট্রন শেয়ার করে একটা অঞ্চল তৈরি করছে, পরস্পরের সাথে অরবিটাল গুলো মিশাইছে, কাছাকাছি শেয়ার করছে, একই সিটে দুইজন বসছে, অর্ধেক অর্ধেক করে শেয়ার করে বসছে। তখন এই শেয়ারিং এর মাধ্যমে এখান থেকে ফ্রিকোয়েন্সি জেনারেট হয়। ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু এনার্জি, এনার্জি ইকুয়াল টু এইচ নিউ। সমানুপাতিক চিহ্ন উঠালে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে পারি, ঠিক আছে? এইখান থেকে আমরা বলতে পারি সমযোজী যৌগগুলোর মধ্যে কিছুটা কালার শো হওয়ার টেন্ডেন্সি আছে। কিছুটা কি শো হওয়ার টেন্ডেন্সি আছে? কালার শো হওয়ার টেন্ডেন্সি আছে। তাহলে সমযোজী যৌগ কালার দেখায়, আয়নিক যৌগ কালার দেখায় না। কেন এই কথাটা পড়ালাম? এই 10 মিনিট আমি কেন হঠাৎ করে কালারে চলে আসলাম, এর কারণ হচ্ছে, তোমাকে একটু আগে বললাম না, সিজিয়াম আয়োডাইডের মধ্যে পোলারায়ন ঘটছে, এতে তোমার উপকার কি, তোমার লাভ কি? বা সোডিয়াম আয়োডাইডের মধ্যে পোলারায়ন ঘটছে, তুমি কি শিখলা, আমি কি শিখলাম এখান থেকে? এটা হচ্ছে বিজ্ঞানী ফাজান সমুদ্র থেকে সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড আর সোডিয়াম আয়োডাইড নিলেন। নেওয়ার পরে উনি দেখলেন সোডিয়াম ফ্লোরাইড বর্ণহীন, সোডিয়াম ক্লোরাইড বর্ণহীন, সোডিয়াম ব্রোমাইড হালকা হলুদ। হালকা হলুদ কালার দেখার পরে ওনার মনে একটু সন্দেহ হইল, যে মনে হয়, আচ্ছা মনে হয় ময়লা আছে, বারবার বিশোধন করি। তো লবণ যেভাবে পরিশোধন করা হয়, বিশোধন করা হয়, উনি বারবার এটাকে লবণকে বিশোধন করছেন, করার পরেও দেখে রংটা যায় না। একটু সন্দেহ হইলো, কারণ আয়নিক যৌগ তো কালার হওয়ার কথা না। সোডিয়াম আয়োডাইডে গিয়ে দেখলেন এটা পুরাই হলুদ কালার। হলুদও তো একটা কালার, এটাও তো একটা দৃশ্যমান রেঞ্জের মধ্যেই পড়ে। অন্য অন্যগুলা কি বর্ণহীন, কিন্তু সোডিয়াম আয়োডাইডের কালার হলুদ, সোডিয়াম ব্রোমাইড হালকা হলুদ। ফ্লোরাইড আর ক্লোরাইডের কালার নাই। সোডিয়াম ক্লোরাইড কি আমাদের খাদ্য লবণ, যেটার কোনো কালার নাই। তুমি বলতে পারো ভাই আমি তো একটু সাদা সাদা দেখি, আসলে এটা সাদা সাদা না, তোমাকে রিফাইন করার সময় স্প্রে করে কালার দিয়ে দেওয়া হয়। কিন্তু তুমি যদি অরিজিনাল একটা লবণ তুলে লাইটের সামনে ধরো, এ পাশ ও পাশ লাইট পাস হয়ে চলে যাবে, স্বচ্ছ কালারলেস এটা, ঠিক আছে? ওকে, তাহলে সোডিয়াম আয়োডাইড হলুদ। তখন বিজ্ঞানী ফাজান ব্যাখ্যা দেওয়া শুরু করলেন, নিশ্চয়ই
100% আয়নিক বলতে পৃথিবীতে কিছু নাই। আয়নিকও নিজের মধ্যে কাছাকাছি চলে আসতে পারে একটা ধর্মের মাধ্যমে। আয়নিক যৌগের অরবিটাল গুলো নিজের কাছাকাছি আইসা পড়তে পারে পরমাণুর আয়নগুলো, এসে ইলেকট্রন শেয়ারের একটা প্রবণতা দেখাতে পারে ভেতরে ভেতরে। এই ঘটনাকে বলে পোলার আয়ন। কখন সম্ভব? যদি ক্যাটায়নের তুলনায় অ্যানায়নটা বড় হয়ে যায়। ক্যাটায়নের তুলনায় অ্যানায়নটা বেশি বড়, পোলার আয়ন হওয়ার সুযোগ বেশি। পোলার আয়ন মানেই হচ্ছে ইলেকট্রন মেঘের বিকৃতি। বিকৃতি হয়ে এই সোডিয়ামের দিকে আয়োডিনের ইলেকট্রন মেঘ বিকৃত হয়ে চলে আসছে। এই যে চলে আসলো, সরে আসলো, টাচ খেয়ে গেল, এখানে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হয়েছে। এই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং যে ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য, এটাই আমাদের দৃশ্যমান অঞ্চলে থাকে বলে। কারণ শক্তিটা এত অল্প, তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের ওই দৃশ্যমান অঞ্চলের ফেভারেই পড়ে। ঠিক আছে, শক্তিটা তো আর আহামরি শক্তি না। একটা পরমাণুর একটা যৌগের দুইটা পরমাণু কর্তৃক শক্তি আর কতই বা হবে বলো দেখি। আহামরি শক্তি না, ওই -20 -21 জুলের মতো আর কি, অনেক অল্প শক্তি। এটাই আমাদের দৃশ্যমান অঞ্চল, অর্থাৎ 10⁻৯ মিটারে তো ন্যানোমিটার, 380 থেকে 780-র মধ্যে পড়ে যায়। এই কারণে আমরা কালারটা দেখি, না হলে আমরা দেখতাম না। ঠিক আছে, আমাকে তোমরা একটু বলতে পারো পোলার আয়নের কনসেপ্টটা কি তোমরা বুঝতে পারছো? আমি তোমাদের কি বোঝাতে চাইছি একটু, যেহেতু ভাই ইন্টারমিডিয়েটে উঠছো, একটু ভারী টপিক তো পড়তে হবে ভাইয়া, তাই তো? একটু ভারী টপিক, ঠিক আছে। তোমরা আমাকে জানাতে পারো কারো কি প্রবলেম আছে, আর কি কোনো কিছু রিপিট করতে হবে? ওকে, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, মানে আমরা প্রথমে দেখো ভাইয়া, ডিম আগে না মুরগি আগে একটা ব্যাপার আছে না? আগে এক্সপেরিমেন্ট, মানে আগে সায়েন্টিস্টরা দেখছেন, তোমাকে ব্যাখ্যাটা জানাইছেন যে এইটা পসিবল ব্যাখ্যা হইতে পারে। তখন ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন জি ব্যাখ্যা এটাই। ম্যাক্স প্ল্যাঙ্ক বললেন আমি ভাই অনেক কিছু ক্যালকুলেশন করছি, আমি একজন ফিজিসিস্ট, একজন ফিজিক্সের লোক, ক্যালকুলেশন ঠিক আছে, E = H নিউ। যে এনার্জিটা প্রডিউস হয়, অর্থাৎ যখন বড় বড় মেশিন আবিষ্কার করা শুরু হইলো, যখন ইলেকট্রন ইলেকট্রন ধাক্কা লেগে নাসাতে, সুইজারল্যান্ডের সার্নে, বড় বড় গবেষণা কেন্দ্রে যখন এই এক্সপেরিমেন্ট গুলো করার সুযোগ হইলো, তারা ক্যালকুলেট করতে পারলেন এবং দেখলেন ঠিকই তো, আমাদের দৃশ্যমান রেঞ্জের মধ্যেই তো তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আসে। ঠিক আছে, ওকে, এগুলো নিয়ে আমরা কিছু অঙ্ক করব ভবিষ্যতে। তো অঙ্কর আগে আমরা আগে থিওরি গুলার কনসেপ্ট শিওর এখন শেষ করতেছি। আচ্ছা, তো বিজ্ঞানী ফাজান কি বললেন? বিজ্ঞানী ফাজানের নীতি এখন আমরা পড়বো, ফাজানস ল। ফাজানস ল, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ফাজান বলছেন যে তিনটা সূত্র আছে, যে তিনটা সূত্র দিয়ে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাবে। তিনটা সূত্র ফাজানের নীতি। ওকে, 1 নাম্বার, ক্যাটায়ন যত ছোট, আগামী 15 মিনিট তোমার 100%, 110% তুমি তোমার আহ মনোযোগটা দিবা, কারণ এক সেট সৃজনশীলের জন্য মার্কের প্রশ্ন এখান থেকে আসবে। ফাজান বলছে ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়, অ্যানায়ন যত বড়, পোলারায়ন ক্ষমতা তত বেশি। পোলারায়ন মানে কি? পোলারায়ন একটা বিকৃতি। কিসের বিকৃতি? অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে ছুটে এসে ওর গায়ে লেগে গেছে, এটাকে বলে পোলারায়ন। নর্মালি গায়ে লাগার কথা ছিল না আয়নিক যৌগে, কিন্তু গায়ে লেগে যাচ্ছে একটা বিশেষ কারণে। ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বেশি, অ্যানায়ন যত বড়, পোলারায়ন ক্ষমতা তত বেশি। পোলারায়ন ক্ষমতা তত বেশি, সুতরাং যৌগটি ততই অধিক সমযোজী। সুতরাং যৌগটি ততই অধিক সমযোজী। এটা ফাজানের 1 নাম্বার নীতি। ফাজান কয়টা নীতি দিছে ভাইয়া? ফাজান 3টা নিয়ম দিছে বা 3টা ব্যাখ্যা লেখছেন। ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়, পোলারায়ন তত বেশি, যৌগটি ততই অধিক সমযোজী। কথা ঠিক আছে? চলো এবার প্রশ্নে কিভাবে পারবো, চলো নিয়মটা অ্যাপ্লাই করি। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড। আচ্ছা, আমার প্রশ্ন, নিচের কোনটি অধিক সমযোজী? নিচের কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য ধারণকারী? দেখো ভাইয়া, তুমি বলবা ফাজান বলছে ক্যাটায়ন ছোট অ্যানায়ন বড়, এখানে সব অ্যানায়ন হচ্ছে আমাদের ক্লোরিন, সব অ্যানায়ন ক্লোরিন। তাহলে আমি ক্লোরিন দিয়ে ব্যাখ্যাটা করতে পারতেছি না। ব্যাখ্যাটা কারে দিয়ে করব তাহলে? ক্যাটায়ন দিয়ে। গত ক্লাসে পড়াইছি, একটু বলতে হবে কে ছোট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম না সিলিকন, কে ছোট?
পর্যায় সারণীর বাম থেকে ডানে যাচ্ছি, আকার ছোট হচ্ছে ভাইয়া, ভুলে গেছি আমরা এত তাড়াতাড়ি। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, বাম থেকে ডানে যাচ্ছি, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। এখন বুঝতে পারছো কে? অর্থাৎ বাম থেকে ডানে আকার কি পায়? হ্রাস পায়, উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়। ওকে। আচ্ছা, সোডিয়ামকে দেখতে একটু, সোডিয়াম নামটা শুনলে মনে হয় ছোট, তাই না? আচ্ছা, এটা মনের ভুল। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন মানে কোনটার, ক্যাটায়নটা বা কোনটার ধাতুটা ছোট হইতেছে? সিলিকনটা ছোট হইতেছে। তাহলে পোলার আয়ন কোনটায়, কোনটায় চার্জ ঘনত্ব বেশি? এখানে সিলিকনের চার্জ ঘনত্ব বেশি, পোলার আয়ন এখানে বেশি হবে। কোনটি অধিক সমযোজী? সিলিকন টেট্রাক্লোরাইড অধিক সমযোজী। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এটা কোথায় আসছে? আসছে এইচএসসি তে, এবং চলে আসছে হচ্ছে আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায়। আচ্ছা, আর একটা দিয়ে এটা পারো কিনা তোমরা? এটা হচ্ছে বুয়েট 2016 সেশনে। সিলভার ক্লোরাইড, সিলভার ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, নিচের কোনটি অধিক সমযোজী ভাইয়া বলতো? সিলভার ক্লোরাইড, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, কোনটি অধিক সমযোজী? ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়, ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়, ততই বেশি সমযোজী বৈশিষ্ট্য, ততই বেশি সমযোজী বৈশিষ্ট্য। ঠিক আছে না? ওকে, তাহলে সিলভার আয়োডাইড, এখানে অ্যানায়নটা বড়, তাহলে কোনটি অধিক সমযোজী? সিলভার আয়োডাইড। পারা যাবে না ভাইয়া? ওকে, ঠিক আছে। যাক, তোমরা সবাই পারতেছো, একজন হয়তো বা ভুলবশত ফ্লোরাইড বলে ফেলছো। মনে রাখবে ভাইয়া, ক্যাটায়ন যদি সমান থাকে অ্যানায়ন দিয়ে মিলাবা, অ্যানায়ন যদি সব সেম থাকে ক্যাটায়ন দিয়ে মিলাবা। তোমাদের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি মিক্সড করে দেয় মনে করেন, তখন কেমনে মিলাবো? চিন্তার কোনো কারণ নেই, একটু পরেই ভাইয়া তোমাদের এটা সমাধান দিচ্ছি, একটু ওয়েস্ট অপেক্ষা করো। আচ্ছা, এখন ফাজানের নীতি 1 নাম্বারটা গেল। ফাজান তার 2 নাম্বার ব্যাখ্যা দিলেন। উনি বললেন ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি হবে, চার্জ যত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে। সমযোজী অর্থাৎ সমযোজী, সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকবে, অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ যত বেশি, পোলার আয়ন তত বেশি হবে, সুতরাং সুতরাং সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। বলে ভাই এই ব্যাখ্যাটা কেন দিল? দেখো কারণটা দেখাইতেছি। প্রথমে আমরা দেখি ফাজানের প্রথম সূত্রটা দ্বিতীয় সূত্রকে সমর্থন করতেছে কিনা, তার কথাটার সাথে কাজের মিল আছে কিনা একটু দেখি। প্রথমে আমি একটা তোমাদের উদাহরণ দিছিলাম, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড। আচ্ছা, যদি তুমি জারণ সংখ্যার বিচারে বা ধনাত্মক চার্জের বিচারেও চিন্তা করতা, সোডিয়ামের চার্জ +1, ম্যাগনেসিয়ামের চার্জ কত হয়? ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর না? +2। অ্যালুমিনিয়ামের চার্জ এখানে কত দেখি বুঝাইছে, 3টা ক্লোরাইড মানে অ্যালুমিনিয়ামের চার্জ +3। যদি সিলিকনের চার্জ বলা যেত তাহলে চার্জ কত? +4। ফাজান কি বলছে? চার্জ যত বেশি সমযোজী বৈশিষ্ট্য তত বেশি, অর্থাৎ এখানেও সিলিকন টেট্রাক্লোরাইড এই সূত্র মতে। তাহলে তার প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে সমর্থন করে, করে না? তো বলতে পারো ভাই তাহলে দ্বিতীয় সূত্রটা কেন দিল? আমি তো ক্যাটায়ন আর অ্যানায়নের আকার দিয়েই বলতে পারতেছিলাম, কেন আবার চার্জ কথাটা বললো? চার্জ কথাটা রেগুলার পরমাণুর জন্য বলা হয় নাই। তোমাদের একটা পড়া পড়ানো হয়েছিল ক্লাস 9-10-এ, তার নাম হচ্ছে যৌগমূলক। দেখো দেখি এদের সবাইকে তোমরা চিনো কিনা, এদের সবার সাথে তোমাদের কম বেশি পরিচয় আছে কিনা। আছে না? এদের সবার সাথে তোমার কম বেশি পরিচয় আছে। এটার নাম কি ভাইয়া? ফসফেট। এটার নাম কি? সালফেট। এটার নাম কি? হাইড্রক্সিল। এগুলা কি? যৌগমূলক। এখন পরমাণুর আকার যেমন তুমি চোখ বন্ধ করে বাম থেকে ডান উপর থেকে নিচে এত অনায়াসে বলে দিতে পারো, যৌগমূলকের আকার সম্পর্কে তোমাকে কি কোনো কিছু 9-10-এ পড়ানো হয়েছে? হয় নাই। ইন্টারমিডিয়েটও এখনো পর্যন্ত তোমাকে যৌগমূলকের আকার টাকার কিছু পড়ানো হয় নাই। ঠিক আছে, তা তুমি, তোমাকে যদি কেউ বলে এদের দিয়ে যদি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ করতে বলে যে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি, তুমি কিভাবে বলবা? বলছে কি যৌগমূলক গুলার জন্য যাদের চার্জ বেশি হবে তার পোলারায়ন ক্ষমতা বেশি হবে। তাহলে পোলারায়ন ক্ষমতার সঠিক ক্রম কোনটি? সবচেয়ে বেস্ট হচ্ছে ফসফেট,
এরপরে বেস্ট হচ্ছে সালফেট, এরপরে হচ্ছে OH মাইনাস। যার চার্জ বেশি তার পোলারায়ন ক্ষমতা বেশি, যার চার্জ বেশি তার পোলারায়ন ক্ষমতা বেশি। ঠিক আছে, কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি? যার চার্জ বেশি তার পোলারায়ন ক্ষমতা বেশি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন ফাজানের 3 নাম্বার সূত্র, ফাজানের 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ফাজানের 2 নাম্বার সূত্র কিন্তু এখানেই শেষ না। তোমাদের এখন পড়াচ্ছি পর্যাবৃত্ত ধর্ম, পর্যাবৃত্ত ধর্মের পরে আসবে রাসায়নিক বন্ধন। বন্ধন পড়তে গিয়ে অণুর আকৃতি, অণুর অনেক জ্যামিতি, অনেক কিছু পড়ানো হবে। যখন এগুলো পড়বা তখন এই ফাজানের 2 নাম্বার নীতিটা আবার কাজে লাগবে। আপাতত জাস্ট শিখে রাখলা যে ফাজান যৌগমূলকের জন্য একটা নিয়ম দিয়ে রাখছেন, বা বড় বড় আয়নের জন্য ফাজানের নীতিটা প্রযোজ্য, এই কথাটা তুমি জেনে রাখলা আপাতত। আচ্ছা, 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্রটা অত্যন্ত অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো ভাইয়া, তোমাকে এতক্ষণ যেভাবে উদাহরণ দেওয়া হয়েছে, ক্যাটায়ন সমান রেখে অ্যানায়ন দিছি, অ্যানায়ন সমান রেখে ক্যাটায়ন চেঞ্জ করছি। তোমাকে যদি পর্যায় সারণীর এক কোণা থেকে একটা ক্যাটায়ন, আরেক কোণা থেকে একটা অ্যানায়ন এরকম যদি ধরে বেঁধে দিয়ে দেয়, তখন তুমি কিভাবে আনসার লিখবা? দেখো, পুরা মিক্সড করে ফেলছি না? এখন এরকম মিক্সড করে ফেললে বাম থেকে ডানে আকার বাড়ে, উপর থেকে নিচে আকার, বাম থেকে ডানে আকার কমে, উপর থেকে নিচে বাড়ে। এই কাজ করতে করতে তো 3-4 মিনিট শেষ হয়ে যাবে, তাও আনসার বের করা কষ্ট হয়ে যাবে। ঠিক আছে না? অনেক, তার মানে কি, এখন পুরো ইন্ডিভিজুয়াল উদাহরণ দিয়ে দিল, মিক্সড করে উদাহরণ দিয়ে দিল। এখন কিভাবে বের করব? এটার সমাধানও আমার দেওয়া লাগবে না, বিজ্ঞানী ফাজান সেই সমাধান দিয়ে গেছেন। আচ্ছা, উনি বলছেন যে সকল মৌল ডি ব্লকভুক্ত, ডি ব্লকভুক্ত মৌল, বলতে ভাই ডি ব্লকভুক্ত মৌল কারা? যাদের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে। ইলেকট্রন বিন্যাস করি না আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 এরকম করে যাই না, 3d10। যাদের ইলেকট্রন বিন্যাসে ডি ব্লকে বা ডি অরবিটালে লাস্ট ইলেকট্রনটা প্রবেশ করে তাকে আমরা ডি ব্লকভুক্ত মৌল বলি। ঠিক আছে না? ওকে, যেমন আমরা চিনি যে আয়রন, কপার, নিকেল, হ্যাঁ, তারপরে হচ্ছে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, এই যে মাঝখানে যেগুলো আছে, অর্থাৎ এই হচ্ছে পর্যায় সারণী, পর্যায় সারণী, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, তারপরে এদিকে আছে আমাদের গ্রুপ 13, আছে আমাদের 14, 18 এমন করে যেতে থাকে। এই মাঝখানে কারা থাকে বলো দেখি? এই মাঝখানে যারা থাকে তারাই কি আমাদের ডি ব্লক, ডি ব্লক না? এই মাঝখানে কারা আছে? এখানে আছে হচ্ছে তোমার স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, আয়রন, এরকম করে করে এরা আছে। ঠিক আছে না? ওকে, অর্থাৎ ক্যালসিয়ামের পরে 21 থেকে 30 পর্যন্ত এখানে কি আছে? এরা, এরা আমার কিছু পরিচিত পরমাণু বা মৌল আছে। গ্রুপ 3 থেকে 12 যারা, এরা আছে, এরাকে আমরা ডি ব্লক বলি, ডি ব্লক, এফ ব্লক এরকম বলি। তো ফাজান বলে দিচ্ছেন যে এক্সপেরিমেন্ট করলে দেখা যায় ডি অরবিটাল হচ্ছে আকারে বড়। আকারে বড় হওয়াটা স্বাভাবিক ডি, কারণ ডি তে ইলেকট্রন বেশি থাকে না, ডি তে ইলেকট্রন বেশি থাকে, ইলেকট্রন বেশি, ডি গুলা আকারে বড়, আর আকার বড় হওয়া মানেই কিন্তু কি হয়? বেশি বিকৃত হতে পারে। তোমাকে আমি ছোট্ট একটা টেনিস বল দিলাম, বড় একটা ফুটবল দিলাম, দুইটাকে সমান পরিমাণ পাড়া দিলা, বিকৃতি বেশি হবে কিন্তু বড় বলটা। আকার বড় মানে বিকৃতি বেশি, তাই না? পীড়ন বেশি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা দেখবো যে আকার বড়, তো উনি বললেন যারা ডি ব্লক তাদের পোলারায়ন ক্ষমতা এস এবং পি ব্লক থেকে বেশি। ডি ব্লকভুক্ত মৌলের তুলনায় এস এবং পি ব্লকভুক্ত মৌলের পোলারায়ন ক্ষমতা কম। এটা হচ্ছে ফাজানের 3 নাম্বার নীতি। ঠিক আছে, তাহলে চলো দেখি তার এই কনসেপ্ট আমরা কাজে লাগাতে পারি কিনা। উদাহরণ দিছিলাম সিজিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ক্লোরাইড, FeCl2, FeCl, সরি Fe2 আর Fe3, ফেরাস আয়োডাইড, ফেরিক আয়োডাইড। আচ্ছা, সিজিয়াম কোন গ্রুপে ভাইয়া? সিজিয়াম কি গ্রুপ 1 না? এস ব্লক। প্রথমেই এস ব্লক গুলা কাইটা দাও, তাহলে তোমার আনসারে আর কি বাকি রইলো? আয়রন আর আয়রন। এখন কি তোমরা আনসারটা দিতে পারবা? দুইটাই আয়রন, দুইটাই আয়োডিন। বলো দেখি কার বুদ্ধি বেশি এখানে, বলো দেখি আনসারটা কি, কোনটি অধিক সমযোজী?
কেন বললা আয়রন Fe(I3)? কারণ দ্বিতীয় নাম্বার সূত্র আবার এখানে খাটায় ফেলছি, অর্থাৎ একই উদাহরণে আমি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করলাম, 2 নাম্বার সূত্র অ্যাপ্লাই করলাম। আয়রন এখানে +2, আয়রন এখানে +3। যখন ক্যাটায়ন অ্যানায়ন একই হয়ে যায় সব, তখন কোন সূত্র অ্যাপ্লাই করা লাগে? তখন মাঝখানের সূত্রটা অ্যাপ্লাই করা লাগে। যার চার্জ বেশি, তার পোলার আয়ন বেশি, তার আকৃতি বেশি, আকৃতি বেশি বিকৃত হবে, অর্থাৎ তার সাথে ঘর্ষণ লাগার সম্ভাবনা বেশি, তরঙ্গ এবং ফ্রিকোয়েন্সি জেনারেট করার সম্ভাবনা বেশি, অ্যাজ এ হোল সমযোজী বৈশিষ্ট্য বেশি। দেখছো? আচ্ছা, এটা কোথায় আসছে ভাইয়া? এই উদ্দীপক, এটা উদ্দীপকের মতো করে এসে ব্যাখ্যা লিখতে বলছে। আসছে ঢাকা বোর্ড 2016, যশোর বোর্ড 2017। ঠিক আছে, পরপর 2 বছরই এই উদ্দীপকটা এসে পড়ছে। যে তোমাকে বলা হয়েছে, গতে বলছে কি, যে উপরোক্ত উদ্দীপকের অণুগুলোর সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তুমি পোলার আয়নের সংজ্ঞা থেকে শুরু করে এখন পর্যন্ত যা বলছি সব লেখা দিবা। প্রথমে বলবা সমযোজী বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হলে আমরা পোলার আয়ন সম্পর্কে ধারণা পেতে পারি, ধারণা জেনে নিতে পারি। এরপরে পোলার আয়নের সংজ্ঞা লিখবা। লেখছো, লেখার পরে বলবা ফাজানের নীতিটি নিচে লেখা হলো। 3টা নীতি লেখলা, লেখে ব্যাখ্যা করে দিলা। ঠিক আছে, ফাজানের নীতি লেখে ব্যাখ্যা করে দিলা, কারণ তোমাকে তো লিখতে হবে খাতায়। ওকে, আচ্ছা, ওকে। ফাজানের নীতির এই যা যা আমি বলছি মুখে, এটার পিকচার দিয়ে দিব। ঠিক আছে, তোমাদের কিন্তু গতকাল ক্লাসে যে নোটটা দেওয়া হয়েছে, এই নোটের মধ্যে কিন্তু আজকের উদাহরণগুলো আছে। তবে কিছু ব্যাখ্যা, কিছু পিকচার আমি আরো এক্সট্রা অ্যাড করে বা তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটু শিখা যাক ভাইয়া। প্রশ্ন হচ্ছে, ভাইয়া আপনি তো আমাকে 1, 2 আর 3 নাম্বার রুলস পড়াইলেন, কোন রুলটা আগে অ্যাপ্লাই করব, কোন রুলটা পরে অ্যাপ্লাই করব? যদি একই প্রশ্ন সলভ করার জন্য আমাকে 3টা রুলই অ্যাপ্লাই করতে হয়, তখন আমি কিভাবে অ্যাপ্লাই করব? চলো, তোমাদেরকেও এখন শিখাই দিচ্ছি বুয়েট 2018 সেশনের একটা প্রশ্ন। ওয়ান, টু, থ্রি, ফোর, 4টা যৌগ দিল। বলা হয়েছে তাদের সমযোজী বৈশিষ্ট্যের ক্রমান্বয়ে সাজাতে বলছে, বড় থেকে ছোট, সবচেয়ে বেস্ট কে, সবচেয়ে ওর্স্ট কে। মানে এই 4টা যৌগ। টিন, এটা হচ্ছে স্ট্যানাম, SN মানে কি টিন, আমরা যে ঘরে টিন ইউজ করি না, টিন, সে টিন। স্ট্যানাম, স্ট্যানাম ফ্লোরাইড, স্ট্যানিক ফ্লোরাইড, স্ট্যানাস, স্ট্যানিক। স্ট্যানাম মানে SN এর 2টা চার্জ, SN+2, SN+4। টিনের 2টা যৌগ, SN2+ কে বলে স্ট্যানাস, SN4+ কে বলে স্ট্যানিক। ঠিক আছে, ফেরাস ফেরিক শিখছো না, ওইরকম স্ট্যানাস, স্ট্যানিক। আচ্ছা, SN2+ মানে স্ট্যানাস, SN4+ মানে স্ট্যানিক। পৃথিবীতে টিনের এই 2টা অবস্থায় পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। ওকে, তোমরা দেখি আমার নিয়ম বলার আগেই অনেকে আনসার লিখে ফেলতেছো। ভেরি গুড ভাইয়া, তোমাদের রেসপন্সটা খুব ভালো লাগতেছে। ওকে, আচ্ছা, ওকে। আহ বড় থেকে ছোট সবসময় মনে রাখবে ভাইয়া, সবার আগে অ্যাপ্লাই করতে হয় রুলস নাম্বার 3। রুলস নাম্বার 3 হচ্ছে ডি ব্লক এস আর পি ব্লক থেকে বেটার। এখানে সবাই ডি ব্লক, সো সমস্যা নাই। 3 এর পরে অ্যাপ্লাই করতে হয় আকার, আকারের পরে চার্জ। আগে ডি ব্লক, এরপরে আকার, লাস্টে চার্জ। 3, 1, 2, 312, এটা মনে রাখবা। ফাজানের নীতি অ্যাপ্লাই করার রুলস কি? প্রথমে question yourself, is it a d block element, yes or no? Yes, then go for it. Question yourself, 2 নম্বর প্রশ্ন, এটার কি আকার বড় না ছোট? আকারটা দেখবা, দেন গো ফর দা থার্ড স্টেপ, এটার চার্জ কি বেশি না কম? এই 3টা প্রশ্ন নিজেকে করবা, আনসার অটোমেটিক বের হয়ে যাবে, ব্যাখ্যাও তুমি লিখতে পারবা। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি SnCl4, আচ্ছা, Cl ফ্লোরিন আর ক্লোরিন, এর মধ্যে আকার দিয়ে আগে বিবেচনা করতে হবে। ফ্লোরিনের থেকে ক্লোরিনের আকার বড়, অ্যানায়ন বড় হইতে হবে না? ঠিক আছে, তাহলে SnCl4 আর SnCl2 এর মধ্যে তোমার ফার্স্ট আনসারটা। এরপরে চার্জ, এখানে +4, এখানে +2, তাহলে সবচেয়ে বেস্ট কে? সবচেয়ে বেস্ট SnCl4। এরপরে বেস্ট কে? SnCl2। এরপরে কাকে নিতে হবে? এরপরে ফ্লোরিন। ফ্লোরিনের মধ্যে আগে কাকে নিব? দুইজনই ফ্লোরিন, আগে চার্জ কে নিব, চার্জ বেশি, SnF4, SnF2। এইটা এতটুকু লেখার জন্য বুয়েটে তোমাকে কত মার্ক দিবে জানো? 5 মার্ক। ব্যাখ্যা যাবে না, জাস্ট দিয়ে বলবে ক্রমটা সাজাও। তুমি সাজাতে পারলে উনি বুঝে যাবে তুমি ফাজানের সব পারো। ঠিক আছে,
SnCl4 SnCl2 SnF4 SnF2। একসাথে কি শিখলাম আমরা? একসাথে তিনটা রুলস কে অ্যাপ্লাই করতে শিখে গেলাম। ঠিক আছে? আচ্ছা, 1 2 3 4 তোমরা গ্রেটার দেন দিয়ে লেখা যাও তো। সমযোজী থেকে সবচেয়ে বেশি কে সমযোজী, সবচেয়ে কম সমযোজী কে? এটা তোমাদের এখন ক্লাস ওয়ার্কে দিলাম, না পারলে আমি দেখাই দিব। সবচেয়ে বেশি কে, সবচেয়ে কম কে? এটা কিন্তু ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম না, কিন্তু ম্যাঙ্গানিজ। দুই এক তিন চার অনেকে বলতেছো, আবার কেউ বলতেছে 2 1 4 3। আচ্ছা, এই তো তোমাদের ইয়াতে তো ওকে। যাই হোক, তোমরা প্রথম গুলা যে কারেক্ট লিখে ফেলছো, দ্যাট এটার জন্য ভালো লাগতেছে। সেটা হচ্ছে তোমরা অ্যাটলিস্ট এতটুকু তো বুঝছো যে আমাকে ডি ব্লককে আগে প্রাধান্য দিতে হবে। ম্যাঙ্গানিজ হচ্ছে পারমাণবিক সংখ্যা 25, তো ম্যাঙ্গানিজ হচ্ছে একটা ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক। ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে তার পোলার আয়ন বেশি হয়, কোনো সমস্যা নাই। ম্যাঙ্গানিজের সাথে দুইজন আছে, অক্সিজেন আর ক্লোরিন। আমাকে প্রথমে কি দেখতে হয় ভাইয়া? আমাকে প্রথমে আকার দেখতে হয়। কি দেখতে হয়? আকার। অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ক্লোরিন কত পর্যায়ে ভাইয়া? তৃতীয় পর্যায়ে। না, কার আকার বড়? ক্লোরিনের আকার বড়। তাহলে অ্যানায়নের আকার কার বেশি? MnCl2 সবচেয়ে বেস্ট, এরপরে MnO2। আচ্ছা, এবার আমরা এদের নিয়ে কথা বলি। সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ব্রোমাইড। আয়োডিন বড়, ব্রোমিন ছোট। তাহলে সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম ব্রোমাইড। কার কার হয়েছে বলো দেখি? 2 1 3 4 অনেকের হয়েছে দেখলাম। 2 1 3 4। ঠিক আছে না ভাইয়া? ওকে। তাহলে দেখছো, কারণ তুমি প্যাচটা বুঝতে পারছো তো ভাইয়া কোথায়? তুমি যদি একবারের জন্য উল্টাপাল্টা নিয়ম বসায় ফেলতা, তুমি সলভ করতে পারতা না। কারণ যদি তুমি এটা চার্জের বিচারে সলভ করো, ম্যাঙ্গানিজের চার্জ এখানে +4, এখানে +2। এখন তুমি কনফিউশনে পড়তা না যে ভাইয়া দুইটা অক্সিজেনের জন্য তো -4, সুতরাং ম্যাঙ্গানিজের চার্জ এখানে +4। আবার দুইটা ক্লোরিনের জন্য -2 জারণ সংখ্যা, এ কারণে ম্যাঙ্গানিজের +2। এখন আমি ভাইয়া কোন সূত্রে অ্যাপ্লাই করব? আমি কি আকারকে প্রাধান্য দিব নাকি আমি চার্জকে প্রাধান্য দিব? এটা তোমার কনফিউশন হয়তো, এখন তোমার আর কনফিউশন হবে না। তুমি কোন রুল অ্যাপ্লাই করবা? 312। 312 মানে আগে 3 নাম্বার রুল, এরপরে 1 নাম্বার রুল, এরপরে 2 নাম্বার রুল। তাহলে আর দেখবা কোনো দিন, আই রিপিট, তোমাকে কোনো স্যার কোনো এক্সাম্পল দিয়ে আটকানোর কোনো সুযোগ নাই, যেভাবেই দেখ না কেন। আচ্ছা, এখন কথা হচ্ছে তোমাদের দুর্বলতাটা কোথায় হবে? আমি তোমাদের দুর্বলতাটা তোমাদেরকে বলে দিই। তোমাদের দুর্বলতা ভাইয়া, আমি তো পর্যায় সারণী মুখস্থ পারি না। আপনি আমাকে স্ক্যান্ডিয়াম বললেন, আপনি আমাকে গোল্ড বললেন, আমি তো জানি না ভাইয়া কে বড়, গোল্ডের সাইজ কেমন, সিলভারের সাইজ কেমন। আমি তোমায় গত ক্লাসে একটা কথা বলছি না? তুমি তোমার স্কুল লাইফের ক্লাসরুমে সব বন্ধুদের নাম, ঠিকানা, বাসা কই থাকে, জন্মদিন মুখস্থ করে ফেলছিলা? করো নাই ভাইয়া? 1 বছর 2 বছর 3 বছর থাকছো, ধীরে ধীরে তাদের স্বভাব চরিত্র, তাদের বৈশিষ্ট্য পেরে গেছো। তুমি যখন 1 দেড় বছর অতিবাহিত করবা তোমার ইন্টারমিডিয়েট জীবনে, তোমার ধীরে ধীরে শিক্ষা হয়ে যাবে। বাট আমি তোমাদের কাছে একজন মেন্টর হিসেবে রিকোয়েস্ট করব, 1 থেকে 30 সিরিয়াল ওয়াইজ মুখস্থ, এবং গ্রুপ 1 2, আর এদিকে 13 14 15 16 17 18, এই সিরিয়ালটা কখনো ভুলতে না।
কারণ এইটা ভুলে গেলে যেটা সমস্যা হবে, তোমাকে আমি হঠাৎ করে বলে দিলাম নিচের কোনটি অধিক সমযোজী, তুমি আকারই চেয়ার মানে তুমি পারমাণবিক সংখ্যাই জানো না, তাহলে তুমি আকারও পারো না, বাইরেই করতে পারতেছো না কোনটার আকার বড় কোনটা ছোট, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমারে বললাম অক্সিজেন, সালফার, সেলেরিয়াম কোনটার আকার বড়, তুমি যদি বলতেই না পারো যে সেলেরিয়ামের আকার বড় কারণ সেলেরিয়াম নিচে আকার বড় হচ্ছে, তাহলে কিন্তু খারাপ হবে ব্যাপারটা। ঠিক আছে, ওকে। এখন ফাজান শিখলাম, ফাজানের অ্যাপ্লিকেশন শিখি। ফাজানের অ্যাপ্লিকেশন হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য ধারণ হওয়া। এখন আমি তোমাদেরকে পর পর কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলবো, দেখো তোমরা রাজি হও কিনা দেখো। আয়নিক যৌগ গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি। ক্লাস 9-10-এ পড়ছিলা, আমি আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আবার রিভাইজ দেওয়া দিচ্ছি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আয়নিক যৌগ দ্রাব্যতা বেশি, পানিতে পানিতে দ্রাব্যতা বেশি। ঠিক আছে না? আয়নিক যৌগ গলিত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, করে না ভাইয়া? পানির মধ্যে লবণ দিয়ে তুমি যদি অ্যানোড ক্যাথোড বসে তার দিয়ে যুক্ত করে দাও, হ্যাঁ, বাল্ব বাল্ব ইয়া করতে পারবা না, বা তোমার হচ্ছে শক্তি প্রডিউস করতে পারবা না? পারবা। গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন মানে কি? চার্জ পরিবহন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, দ্রাব্যতা বেশি, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা, এরপরে বৈশিষ্ট্য, বর্ণহীন হয়। যারা আয়নিক তাদের কোনো কালার নেই, বর্ণহীন হয়। আচ্ছা, ওকে, এই জিনিসগুলো শিখছি আমরা। এখন সমযোজী যৌগের এই ব্যাপারগুলো উল্টা করে দেখো দেখি। সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, সমযোজী যৌগের দ্রাব্যতা, পানিতে দ্রাব্যতা কম, সমযোজী যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, সমযোজী যৌগ রঙিন হয়। ঠিক এর পার্থক্যগুলো বিপরীত হবে না? বিপরীত হলো। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য, যেটা শব্দটা তোমরা চিনো না কিন্তু শব্দের ভেতরের কাজটা তোমরা জানো। সমযোজী যৌগ আর্দ্র বিশ্লেষিত হয়, আয়নিক যৌগ আর্দ্র বিশ্লেষিত হয় না। সমযোজী যৌগ আর্দ্র বিশ্লেষিত হয়, আয়নিক যৌগ আর্দ্র বিশ্লেষিত হয় না। ভাইয়া আর্দ্র বিশ্লেষণ শব্দটা তো আমি পারি না। না, তুমি এটা পারো, তবে শব্দটা পারো না। আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া করা। সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে দিলা, ও কি সোডিয়াম ক্লোরাইড কি পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl তৈরি করে, নাকি আয়নিত হয়ে যায়? যদি এটা তৈরি করতো আমরা খাইতে পারতাম কোনো কিছু? লবণ তরকারি খাচ্ছি, তরকারিতে লবণ খাচ্ছি, লবণের সাথে পানি খাচ্ছি, পেটের মধ্যে এত অ্যাসিড আর ক্ষার তৈরি হলে আমরা বাঁচতে পারতাম? পারতাম না। তাহলে এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে যদি কেউ পানির সাথে বিক্রিয়া করে ফেলে তাকে বলে আর্দ্র বিশ্লেষণ। আয়নিক যৌগ পানির সাথে বিক্রিয়া করে না, জাস্ট সিম্পলি পানিতে আয়নিত হয়ে যায়। পানির স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলগুলা ভাঙে এবং তারা কি হয়? আয়নিত আকারে থাকে। এটাকে বলে দ্রবীভূত হওয়া বা আয়নিত হওয়া। আর্দ্র বিশ্লেষিত হওয়া সমযোজী বৈশিষ্ট্যের একটা ধর্ম সমযোজী যৌগের। যেমন তোমাকে যদি আমি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি যৌগ? অবশ্যই সমযোজী যৌগ। কারণ তোমরা জানো অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন সরায়া অ্যালুমিনিয়াম 3+ হইতে 1350 কিলো জুল দরকার পড়ে। যে শক্তি সম্ভব না দেখে বা দুঃসাধ্য ব্যাপার দেখে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি সমযোজী যৌগ তৈরি করে ফেলে। অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তুমি পানিতে দিলা, সে পানির সাথে বিক্রিয়া করবে, এই বিক্রিয়াকে বলে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ মানে পানির ঋণাত্মক প্রান্ত যাবে ধনাত্মক প্রান্তের সাথে আরেকজনের, আর পানির ধনাত্মক যাবে ঋণাত্মকের সাথে, হাইড্রোজেন যাবে ক্লোরিনের সাথে HCl, OH যাবে অ্যালুমিনিয়ামের সাথে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এটাকে বলা হয় হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। মনে থাকবে? আর্দ্র বিশ্লেষণ মানে পানির সাথে বিক্রিয়া করা। কিভাবে বিক্রিয়া করা? পানির ঋণাত্মক যাবে যে বিক্রিয়া করতে আসতেছে তার ধনাত্মকের সাথে, পানির ধনাত্মক অংশ যাবে যে বিক্রিয়া করতেছে তার ঋণাত্মক অংশের সাথে। এটাকে বলে আর্দ্র বিশ্লেষণ। সমযোজী যৌগ আর্দ্র বিশ্লেষিত হয়, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় মানে আয়নিত হয়। বিক্রিয়া করবে না, জাস্ট ভেঙে ঘুরে বেড়াবে। পানি সরায় ফেলো আবার লবণ হয়ে যাবে। লবণ আর পানি নিলা, পানিটা তাপ দিয়ে উড়ায় ফেরো, আবার নিচে লবণ দেখবা চাকা 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 লবণ পড়ে আছে। অথচ এই লবণটা একটু আগে দেখা যাচ্ছিল না, কারণ তারা তাদের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলকে ভেঙে দূরে দূরে আয়নিত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক আছে? কেন পড়ালাম এটা? 1-এর ভেতর 5, এখন 5টা প্রশ্নের আনসার দিব আমরা একসাথে।
আমাদের আজকের প্রথম উদাহরণ ছিল এইটা, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম আয়োডাইড। তোমাদেরকে পরপর 5টা প্রশ্ন করব, একটাই আনসার, তোমরাই আনসারটা দিবা, ঠিক আছে? 5টা প্রশ্নকে শুনে নাও। নিচের কোনটি অধিক সমযোজী? নিচের কোনটি আয়নিক বৈশিষ্ট্য কম? নিচের কোনটির দ্রাব্যতা সর্বনিম্ন? নিচের কোনটি গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে না? নিচের কোনটি আদ্র বিশ্লেষণ মাত্রা সর্বাধিক? নিচের কোনটি রঙিন হয়? বলো তো আনসারটা কি? মানে সোডিয়াম আয়োডাইড সম্পর্কে তুমি বায়োডাটা বলে দিলা, 6 ফিট লম্বা, ঠিক আছে, তারপরে অনার্স মাস্টার্স পাস করছে, তাই না? বায়োডাটায় লেখা থাকে না এই অমুক জায়গায় চাকরি করে, এই স্বভাব তার, বই পড়া তার ভালো লাগে, অর্থাৎ সব ইনফরমেশন বলে দিলাম তার সম্পর্কে। কিরকম ইনফরমেশন? তুলনামূলক ইনফরমেশন। লিস্ট আমরা এইটা জানি, একটা ল্যাবে কাজ করতে গেলে আমরা এতটুকু জানি গলনাঙ্কের বিচারে সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম আয়োডাইড থেকে বেশিই হবে। তোমার কি গলনাঙ্ক মুখস্থ করা লাগছে? লাগলো না। ফাজান তোমার অনেক কাজ সহজ করে দিছে। তুমি না দেখেও ঘরে বসে বলে দিতে পারবা এই যৌগটা কালার হওয়ার চান্স আছে নাকি নাই। তুমি না দেখে বলে দিতে পারবা এই যৌগটা বিদ্যুৎ পরিবহন মাত্রাটা কেমন হইতে পারে। লিস্ট একটা থিওরিটিক্যাল আইডিয়া ইউ ক্যান গেট। আমি স্টুডেন্টদের সবসময় মজা করে একটা কথা বলি, অনেক সময় যেহেতু ভাইয়া আসলে ভর্তি পরীক্ষার ছাত্রছাত্রী পড়িয়ে বেশি অভ্যস্ত, ভাইয়াকে যারা চিনে, যা আমার যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার স্টুডেন্ট, ঠিক আছে, সিনিয়ররা, যারা একটু সিনিয়র। ভর্তি পরীক্ষার সময় যখন বিভিন্ন কোচিং এ বা আমার প্রাইভেট ব্যাচে, আমার নিজের কোচিং এ যখন আমি ক্লাস নিতাম, যখন কোন একটা স্টুডেন্ট আমার কাছে আসলো, তো আমি প্রথম দিন তাকে কোন ব্যাচে রাখবো, সবাইকে তো এক ব্যাচে রাখা যায় না, কেউ আছে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, কেউ আসছে মেডিকেল, কেউ ঢাকা ভার্সিটি ব্যাচ বা এরকম। তো প্রত্যেকের মেধার একটা ব্যাপার আছে না, কতটুকু শিখে আসছে বা তাকে আমাকে আর কতটুকু পড়াইতে হবে। ফার্স্ট পার্টের মধ্যে সে ভালো মতো শিখে আসছে কিনা জাজ করার জন্য এই একটা ল যথেষ্ট, ফাজানের নীতি। আমি মজা করে বলতাম, এখানে যারা আছিস কেউ যদি এমন থাকিস ফাজানের নিতে পারিস না, তাহলে আমি তার ইন্টারমিডিয়েট সার্টিফিকেট নিয়ে নিব, তার সার্টিফিকেট পাওয়াটা বৃথা। ঠিক আছে, মানে ফাজানের নীতি ছাড়া, শিক্ষা ছাড়া, কনসেপ্ট ক্লিয়ার ছাড়া তুই এইচএসসি পাস করছিস, এটা বৃথা। এটা আমি সবসময় মজা করে বলতাম। তো আই থিঙ্ক তোমরা শিখতে পারছো। ফাজার নীতি কিন্তু এখন আজকেই শেষ হয়ে গেছে তা না, আজকে এটার অনেকটুকু অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে। এখন ভিতরে ভিতরে পড়ার সময় আমি মনে করে পড়তেছি সোডিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে বিক্রিয়া লিখতেছি। এখন বিক্রিয়া লেখার সময় হঠাৎ করে যদি তোমার জিজ্ঞাসা করি এই কোনটা অধিক সমযোজী হবে বলো দেখি, তুমি যেন ঘাবড়ে না যাও, তুমি যেন বলতে পারো যে ভাই আপনি শিখাইছেন, আমি পড়ানোর সময় তোমার এখন লাগবে, কাজে লাগবে। আমি যদি বলি এই দুইটার মধ্যে কে আদ্য বিশ্লেষণ বিক্রিয়া তাড়াতাড়ি দিবে, তোমার জন্য আনসারটা মুখে রেডি থাকে যে ভাইয়া এটাই তাড়াতাড়ি দিবে। ঠিক আছে, ওকে। অর্থাৎ তুমি এখন এই কনসেপ্টটা শিখছো এই কারণে যেন চ্যাপ্টারের ভেতরে আরো বড় বড় প্রশ্ন সলভ করতে তোমার হেল্প হয়। ঠিক আছে, ওকে। এই ছিল আমাদের ফাজানের নীতি। ফাজানের নীতি এবং আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই সবকিছু মিলে এক সেট প্রশ্ন আসে আমাদের এইচএসসি তে। ঠিক আছে, এক সেট না আসলেও গ কিংবা ঘ আসবে, মানে গ এবং ঘ আসবে, অর্থাৎ 7 মার্ক আসবে। আর এমসিকিউ তে 1-2 মার্ক পেতে পারো। ঠিক আছে, ওকে। তো আমরা এই অধ্যায়ের ভৌত বৈশিষ্ট্যের অংশটা শেষ করে ফেললাম। ভৌত যে বৈশিষ্ট্যগুলো জানা দরকার ছিল একটা পরমাণু সম্পর্কে জানতে, ভৌত বৈশিষ্ট্যগুলো আমাদের শেষ। এইটা ছিল এই অধ্যায়ের ইজি অংশটা। সবচেয়ে এই অধ্যায়ের 3টা পার্ট: ভৌত বৈশিষ্ট্য, বন্ধন, রাসায়নিক বৈশিষ্ট্য। ভৌত বৈশিষ্ট্যে 90% বেসিক, 10% মুখস্থ। বলে ভাই মুখস্থ কোন জায়গাটা? ওই যে আইন তড়িৎ ঋণাত্মকতার মানটা একটু মুখস্থ করতে হলো তোমার কষ্ট করে, ঠিক আছে না? 10% মুখস্থ। বন্ধন 100% না, 1000% বেসিক। 1000% বলে আসলে কিছু নাই, দুষ্টামি করলাম, 100% বেসিক। তুমি বন্ধন পারো, তুমি কেমিস্ট্রিতে আসো। তুমি বন্ধন পারো না, ইউ আর আউট ফ্রম কেমিস্ট্রি, তুমি অন্য দুনিয়ায় চলে গেছো। এরপরে লাস্টেরটা রাসায়নিক বৈশিষ্ট্য, কে কেমন বিক্রিয়া করে, কার বিক্রিয়ায় কত তাপমাত্রা লাগে, যেটা হচ্ছে কেমিস্ট্রির বোরিং সাইড। কারো পছন্দ না, তোমারও পছন্দ না, আমারও পছন্দ না, কিন্তু বাঁচার তাগিদে পড়তে হবে, বাঁচতে তো হবে, এইচএসসি তে বাঁচতে হবে না, পাশ করে বেঁচে যেতে তো হবে, ভর্তি পরীক্ষা পর্যন্ত কোনো মতে পার করতে হবে। তো ভৌত বৈশিষ্ট্য আমাদের 2 ক্লাসে শেষ হলো।
রাসায়নিক বন্ধন এই অংশটা, এইটার ক্লাসে না 1 মিনিট দেরি করতে পারবা, না মনোযোগ ছুটতে পারবে। যা পড়াবো, যেভাবে চিত্র আঁকবো সেটাই পড়বা, ঠিক আছে? বিকজ রাসায়নিক বন্ধন যে কেউ পড়াইতে পারবে না, এটা পড়ানোর জন্য এক্সপার্টই লাগবে, ঠিক আছে ভাইয়া? এটা একটু কাহিনী আছে এটার ভিতরে। বন্ধন আমরা তোমাদের ক্যাচিং সেন্সের উপর ডিপেন্ড করে, তোমরা কত কত দ্রুত ক্যাচ করতে পারো, মানে তোমাদের সবারই তো একটা আলাদা ক্যাচিং আছে, ভিত্তি করে আমাদের সর্বোচ্চ গেলে 5টা ক্লাস লাগবে, ঠিক আছে? যদি খুব আস্তে আস্তেও আমরা যাই 5টা ক্লাস, ওকে? আর যদি মানে একটু তোমাদের টাইম লেগে যায় একটু ধরতে পড়াগুলো, তাহলে হয়তো বা 6টা লেকচার, রাসায়নিক বৈশিষ্ট্য 2টা লেকচার, ঠিক আছে? এই হচ্ছে টোটাল তোমাদের 1 মাসের প্ল্যান আমাদের হাতে। তবে বন্ধন পড়ানোর পরে ভৌত বৈশিষ্ট্য এবং বন্ধনের উপরে পরীক্ষা হবে। শুধু ভৌত বৈশিষ্ট্যের উপরে পরীক্ষা নেওয়া যেত, কিন্তু ছোট্ট হয়ে যায় সিলেবাসটা বড় করে পরীক্ষা নিব। একটা কাজ তোমরা করতে পারো, শুধু ভৌত বৈশিষ্ট্যের উপরে 10টা এমসিকিউ এর একটা ছোট পরীক্ষা দেওয়া যায়, জাস্ট 10টা এমসিকিউ। তোমরা যদি চাও মেসেঞ্জার গ্রুপে একটা ঝটপট পরীক্ষা, 10 মিনিটের পরীক্ষা আমি সলভ দিয়ে দিলাম, ঠিক আছে? মানে তোমাদের 2টা ক্লাস একবার রিভাইজ হলো, আজকে কালকের মধ্যেই দিচ্ছি না, 3 দিন সময় নাও, মঙ্গলবার রাতে দাও, আজকে শনিবার পড়ো, রবিবার পড়ো, সোমবার পড়ো, অন্য সাবজেক্টের পাশাপাশি পড়ে নোটটা শেষ করো। নোটটা একটা ইমেল অ্যাড্রেসে পাঠাবা, ইমেল অ্যাড্রেসটা ভাইয়া বলে দিব। আমার সকল শিক্ষার্থীর নোট ওই ইমেলে পৌঁছায়। ভাইয়ার একটা টিম আছে, তোমাদের অনেক বড় সিনিয়র যারা এখন সাস্টের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ে, ঢাকা ভার্সিটি কেমিস্ট্রিতে আছে, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ে, আমার প্রাক্তন ছাত্ররা, এটা আমার ক্যামজিনি গ্রুপের টিম আর কি। ওই টিমের সবাই তোমাদের নোট চেক করবে, ঠিক আছে? ওদেরকে আমি কাজ দিয়ে দিই, 5টা করে নোট পাঠাই দিই, ওরা দেখে মানে কোথায় ভুল হলো, মেজর কোনো মিস্টেক আছে কিনা লেখার সময়, মনে করো একটা বৈশিষ্ট্য বাম থেকে ডানে কমে, তুমি লিখে ফেললা বাড়ে, তো এই কথাটা তোমার ভুল লেখা হয়ে গেল না খাতায়, এগুলো আমরা একটু চেক করবো আর কি, ঠিক আছে? নোটটা কমপ্লিট করবা, আর মঙ্গলবার রাত 10টা একটা পরীক্ষা দিয়ে ফেলো, 10 মিনিটের, 10টা থেকে 10টা, 10টা 10 আমি ওই তোমাদেরকে এমসিকিউটা দিয়ে দিব আর কি, ঠিক আছে? জাস্ট প্রত্যেক টপিক থেকে 2টা করে প্রশ্ন করলাম, তরিতনাত্মকতা থেকে 2টা, ফাজান থেকে 2টা, আকার থেকে 2টা, এভাবে করে তোমার একটা রিভিশন হলো। কোনো সংজ্ঞা টঙ্গা এগুলো কিছু না, জাস্ট বেসিকটা, ঠিক আছে? ওকে। আর একটা জিনিস, তোমাদের অনেক ফ্রেন্ড ভৌত বৈশিষ্ট্য মিস করে ফেলছে, ঠিক আছে? আমার ক্লাসের লজিক একটা ভাই, তুমি যদি আমার ক্লাসে যদি 2জনও থাকে, আমি 2জন নিয়ে আগাতে থাকবো। আমার ক্লাসে কেউ আগের ক্লাস না পড়ে ঢুকতে পারবে না। কেউ যদি চায় বন্ধন আমার কাছে পড়তে, এটা একটা গোল্ডেন অপরচুনিটি। প্রথমবারের মতো আমি ফ্রি ব্যাচ পড়াচ্ছি, লাইফে ফার্স্ট, ঠিক আছে? তো মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিও ফ্রেন্ডদেরকে, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিব, অথবা আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে বলবা যে ভাই রাসায়নিক বন্ধন শুরু করবে বুধবার থেকে। বন্ধনের ফার্স্ট লেকচারও মিস করা যাবে না, সেকেন্ড লেকচারও মিস করা যাবে না, ঠিক আছে? তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মঙ্গলবার রাতে, মেসেঞ্জার গ্রুপে দেখা হবে, একটা এক্সাম, ছোট্ট একটা এক্সাম, বুধবার সকাল 10টায় আবার একটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হব, ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই। যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই তারা আমাকে জানাও, আমি অ্যাড করাই দিব। ওকে, ভালো থাকো। আজকের ক্লাস এখানেই শেষ। ওকে।